দিল, এখানে একটা ওষুধ আছে, এখানে একটা ওষুধ আছে, তাহলে ক্ষেত্রফল কোনটা? এর মধ্যে যতগুলো ওষুধ আছে এই সবটাকে গুণতি করাই হচ্ছে আমার ক্ষেত্রফল। মানে আয়তক্ষেত্রকে যদি টেরা করে দিই তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে কি, তখনই আমার তৈরি হয়ে যাবে হচ্ছে প্যারালেলোগ্রাম। শুধু এটাই মাথায় রাখতে হবে যে ষড়ভুজ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের, 6টা সমবাহু ত্রিভুজের সমষ্টি। রম্বুজ মানে হচ্ছে কি, চেহারা বর্গ ক্ষেত্র। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি তোমাদের পড়াশোনাও ভালো চলছে। তাহলে তোমরা জানো যে সামনে ডাব্লিউপি এবং এএনএম জিএনএম এর পরীক্ষা আছে, তাছাড়াও বিভিন্ন পরীক্ষা একের পর এক আসতে চলেছে সেন্ট্রালের। আর সমস্ত পরীক্ষার জন্য ম্যাথের একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটাকে আমরা বলি হচ্ছে কি মেনসুরেশন, যাকে বাংলায় বলি হচ্ছে পরিমিতি। এখান থেকে কোশ্চেন কিন্তু আসেই, ঠিক আছে? এবার এই চ্যাপ্টারটা কিন্তু দু রকমের হয়, একটা হয় 2D মেনসুরেশন আর একটা হয় 3D মেনসুরেশন। আজকে ভিডিওতে আমরা 2D মেনসুরেশনের একদম কমপ্লিট করব। তাহলে 2D মেনসুরেশনের আজকের ভিডিওটাই একমাত্র ভিডিও হবে যেখানে পুরো কনসেপ্ট, যতগুলো কনসেপ্ট আছে, যতগুলো ফর্মুলা আছে, সব ফর্মুলাকে আমি আলোচনা করব, ঠিক আছে? কিন্তু একটাও কিন্তু কোশ্চেন করব না, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে যদি তোমাদের আগে পড়া থাকে তাহলে কিন্তু মেনসুরেশনের কমপ্লিট রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? আর যদি ধরো তোমাদের পড়া না থাকে তাহলে এখান থেকে তোমরা কনসেপ্টগুলো জেনে যাবে, যার পরে তোমরা কোশ্চেনগুলো নিজে থেকে ট্রাই করলে আশা করি পেরে যাবে। সব কোশ্চেন অবশ্যই পারবে না, কারণ সব কোশ্চেনে শুধু ফর্মুলা দিয়ে হয় না, একটু প্র্যাকটিসও করতে হয়, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওতে শুরু করা যাক। আগে জেনে নিই আমরা হচ্ছে কি মেনসুরেশনটা কি। তাহলে মেনসুরেশন কাকে বলে? আমরা কি জানি যে মেনসুরেশন যেটা ইংলিশে বলি সেটাকে আমরা বাংলায় কি বলি? পরিমিতি বলি। এবার পরিমিতি হচ্ছে গণিতের একটি শাখা। তাহলে এটা হচ্ছে কি একটা গণিতেরই শাখা, যা কি করে জ্যামিতিক পরিসংখ্যানের পরিমাপ নিয়ে কাজ করে। তাহলে এটি কি নিয়ে কাজ করে? জ্যামিতিক পরিসংখ্যানের পরিমাপ করে, ঠিক আছে? এবার আমি বললাম যে দু রকমের হয়, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। আর 2D মেনসুরেশন যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে কি দ্বিমাত্রিক পরিমিতি, ঠিক আছে? এবার এখানে কিন্তু আমরা প্রধানত কি করি, দুটা মূল পরিমাপ করি। একটা হচ্ছে কি পরিসীমা, যাকে ইংলিশে বলি হচ্ছে পেরিমিটার, আর একটা হচ্ছে ক্ষেত্রফল, যাকে ইংলিশে বলি হচ্ছে এরিয়া, বুঝতে পারলাম? তাহলে আগে যদি আমি এইটা সংজ্ঞাটা বুঝতে চাই তাহলে আমাকে জানতে হবে কি যে আসলে জ্যামিতিক পরিসংখ্যানগুলো কি কি। তাহলে সেটা আগে বোঝা যাক। দেখো, যদি বলি জ্যামিতিক, জ্যামিতি মানে কি, জ্যামিতি, জ্যামিতির মধ্যে কি থাকে? ত্রিভুজ, তাই না? তারপরে চতুর্ভুজ, বৃত্ত, এই সবই কি এক ধরনের জ্যামিতি, তাই না? জ্যামিতি মানে কি, কোন রকমের ছবি আঁকবো সেই সমস্ত চিত্রগুলোকে আমরা কি বলি? জ্যামিতি বলি, তাই তো? এবার এই সমস্ত যে চিত্রগুলো আঁকলাম, এই সব চিত্রগুলোরই যখন আমি কি করব, পরিমাপ করব, এই পরিমাপ করাটাকে আমরা বলি হচ্ছে কি, এই চিত্রগুলোর পরিমাপ করাকে বলি হচ্ছে আমরা কি বলি, পরিমিতি বলি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম পরিমিতি কেন বলি, কারণ পরিমাপ করা, তাই জন্য একে বলি হচ্ছে পরিমিতি, বুঝতে পারলাম? এবার যদি আমি বলি যে এর মধ্যে কি কি মাপবো, মানে কি কি পরিমাপ করব, তাহলে এখানে মেইনলি কিন্তু দুটা জিনিস পরিমাপ করি। কি কি? একটা এখনই বললাম, একটা হচ্ছে কি পরিসংখ্যা বা পেরিমিটার, আর একটা হচ্ছে ক্ষেত্রফল, বুঝতে পারলাম? তাহলে দেখি পরিসীমাটা কি। একটি বদ্ধ চিত্রের সীমানার মোট দৈর্ঘ্য, এটি সেমি বা মিটার বা কিমি এর মতো এককে পরিমাপ করা হয়। তাহলে দেখি, ধরো একটা জ্যামিতি, কি ধরবা, ধরো একটা ছবি এঁকে আমি বুঝাচ্ছি তোমাদেরকে। ধরো একটা বিন্দু আঁকলাম, এটা কি, এটা একটা, এটা একটা কি, এটাও একটা চিত্র। তাহলে এটা হচ্ছে কি একটা জ্যামিতিক চিত্র, বুঝতে পারলাম? এটা হচ্ছে একটা জ্যামিতিক চিত্র। এবার একটা বিন্দু আর একটা বিন্দু, দুটা বিন্দু দিলাম। এবার এই দুটা বিন্দুকে যদি আমি যুক্ত করে দিই তাহলে কি তৈরি হয়ে গেল, একটা
সরল রেখা, তাই না? সরল রেখা। আর এটাও হচ্ছে কি একটা জ্যামিতিক চিত্র। এবার ধরো একটা বিন্দু, দুটা বিন্দু, তিনটা বিন্দু। এবার যদি আমি এই তিনটা বিন্দুকে যুক্ত করে দিই, তাহলে আমার কি তৈরি হবে? এটা হয়ে যাবে আমার কি তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র, তাই মানে কি ত্রিভুজ। বুঝতে পারলাম? এটা হয়ে গেল কি ত্রিভুজ। এবার এই যে ত্রিভুজটা যে আমি আঁকছি কি না, ধরো আমি একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজটা আঁকতে গেলে আমাকে কি করতে হচ্ছে? প্রথমত এই যে এখান থেকে শুরু করছি, আর দাগ দিতে আসছি, দাগ দিতে আছি, দাগ দিতে আছি। এই যে আমার যতটা পথ অতিক্রম করতে হচ্ছে, মানে যতটা আমার কলমের কালি শেষ হচ্ছে, বা যতটা আমাকে গতিপথ অতিক্রম করতে হচ্ছে, এই গতিপথটাকে অতিক্রম করাটাকে আমি বলি কি? এই গতিপথ অতিক্রম করাটাকে আমি বলি হচ্ছে পরিসীমা। বুঝতে পারলাম? বা ইংলিশে বলি হচ্ছে কি পেরিমিটার। বুঝতে পারলাম? এবার ধরো আমি ত্রিভুজ নায়কে আমি আঁকলাম কি একটা চতুর্ভুজ। এবার চতুর্ভুজ আঁকতে আমাকে কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে? ধরুন এটা এ পয়েন্ট। এবার আমি এই এ পয়েন্ট থেকে শুরু করছি চলতে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, প্রথমে এতটা আসলাম, তারপরে আবার ঘুরলাম, এতটা আসলাম, তারপরে এতটা আসলাম, তারপরে আবার এতটা আসলাম। তাহলে কতটা দূরত্ব আমাকে অতিক্রম করতে হলো? এই চারটা বাহু। তাহলে এটা হয়ে গেল কি আমার এই যে চারটা বাহুর যে দূরত্বটা, সেটাই হচ্ছে কি আমার পরিসীমা। বুঝতে পারলাম? এবার ধরো একটা বৃত্ত আঁকবো। বৃত্ত যে আঁকলাম, এই বৃত্ত আঁকতে গেলেও কি করতে হচ্ছে? একটা যে কোনো পয়েন্ট থেকে শুরু করছি আর চলতে শুরু করছি। যতটা পথ আমাকে চলতে হচ্ছে এখান পর্যন্ত, এই পথটাই হচ্ছে কি আমার পরিসীমা। বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমি কি জানলাম? একটা শর্টকাটে যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে একটি বদ্ধ চিত্রের সীমানার মোট দৈর্ঘ্য। তাহলে একটা বদ্ধ চিত্র ধরে নাও, ত্রিভুজ হতে পারে, বৃত্ত হতে পারে, চতুর্ভুজ হতে পারে। এর যে মোট দৈর্ঘ্য, সীমানার মোট দৈর্ঘ্য, সীমানা মানে বুঝতে পারলাম, মানে এই যে বাইরের অংশটা, এই যে বাইরের যে অংশটা, এটাকে হচ্ছে কি সীমানা। এর যে মোট দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে কি পরিসীমা। বুঝতে পেরেছি কি পারিনি? আশা করি পেরে গেছি। বুঝতে পারলাম? তাহলে এটা যদি মনে রাখতে চাই, আমি কিভাবে মনে রাখি দেখো। আমি মনে রাখি হচ্ছে পরিসীমা মানে হচ্ছে যতটা দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে পরিসীমা হচ্ছে আঁকতে মোট দূরত্ব, মোট দূরত্ব। বুঝতে পারলাম? এবার আমরা কি কোনো দূরত্ব আঁকি, দূরত্ব মাপি, যে কিসের সাহায্যে মাপতে পারি আমি? অবভিয়াসলি সেমিতে মাপি, আর না হলে মিটারে মাপি, আর না হলে কিসে মাপি? কিমিতে মাপি। বুঝতে পারলাম? এই ছাড়া তো আর কিছুতে মাপি না। ঠিক আছে? এবার ধরো আরেকটা জিনিস মাপা হয়, সেটা হচ্ছে কি ক্ষেত্রফল। আরেকটা জিনিস যেটা মাপা হয় সেটাকে বলি হচ্ছে আমরা কি ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল বা এরিয়া। এবার ক্ষেত্রফল বা এরিয়া কি? একটি বদ্ধ চিত্র দ্বারা বেষ্টিত পৃষ্ঠের, মানে কি পৃষ্ঠের যে মোট পরিমাপ, পৃষ্ঠের মোট পরিমাপ মানে বুঝতে পারলাম? দেখো বলছি এবার। ধরো এটা হচ্ছে কি আমার ত্রিভুজ। এই ত্রিভুজটাকে আমি পুরোটা ধরে নাও রং করব। পুরোটা কি করব? রং করব। এবার এই যে রং করতে গেলে আমাকে পুরো ভিতরে কি করতে হবে? কালার ঘুষতে হবে। আমার যতটা কালার নষ্ট হবে, এই কালার নষ্ট হওয়াটাই হয়ে যাবে কি আমার এরিয়া। বুঝতে পারলাম? তাহলে বদ্ধ চিত্রের ভিতরের যে পৃষ্ঠটা, সেটাই হচ্ছে কি আমার ক্ষেত্রফল। বুঝতে পারলাম? এবার ধরে নাও এটাকে যদি আমি রং করি, তাহলে আমাকে যে যে পুরো যে রং করতে গেলে যতটা আমাকে রং এ নষ্ট করতে হবে কি না, যতটা রং আমার নষ্ট হবে, এই রং নষ্ট হওয়াটাই হয়ে যাচ্ছে কি আমার এরিয়া বা কি ক্ষেত্রফল। বুঝতে পেরেছি কি পারিনি? আশা করি বুঝতে পেরেছি। এইভাবে আমি মনে রাখি। বুঝতে পারলাম? বৃত্তের ক্ষেত্রেও এই যে পুরোটা যে রং করব, এই রং করতে যতটা রং নষ্ট হবে, সেটাই হয়ে যাবে আমার কি সেটা হয়ে যাবে আমার এরিয়া বা ক্ষেত্রফল। বুঝতে পেরেছি কিনা? তাহলে এরিয়াটা মাথায় রাখবো কিভাবে? যে এরিয়া হচ্ছে কি যতটা যতটা রং করতে রং খরচ হবে, খরচ হবে। বুঝতে পারলাম? এবার দেখো সংজ্ঞাটা বুঝতে পারবা। একটি বদ্ধ চিত্র, ধরে নাও একটা চিত্র আঁকলাম বৃত্ত। এই বদ্ধ চিত্রের দ্বারা বেষ্টিত
পৃষ্ঠের মোট পরিমাপ, এই যে পৃষ্ঠ মানে কি, এর মধ্যে যতটা পৃষ্ঠ আছে মানে এই যে এই অংশটা, এটারই মোট পরিমাপটাকে বলে হচ্ছে কি ক্ষেত্রফল। বুঝতে পারলাম? এবার এটা কিসে মাপা হয়? এটা হচ্ছে সেমি স্কয়ার বা বর্গ সেমি, বা কি মিটারের স্কয়ার বা বর্গ মিটার, না হলে কিমির স্কয়ার বা বর্গ কিমিতে মাপা হয়। ঠিক আছে, এবার কেন হয় সেটাও আমি বলছি ধীরে ধীরে। তাহলে চলো এবার যদি বলি জ্যামিতিক চিত্র 2D মেনসুরেশনে আমরা কি কি নিয়ে কাজ করব। 2D মেনসুরেশনে আমরা মাত্র তিনটা জিনিস শিখবো। একটা হচ্ছে কি ত্রিভুজ, একটা হচ্ছে চতুর্ভুজ, আর একটা হচ্ছে বৃত্ত এবং তার বিভিন্ন অংশ। ঠিক আছে, এটা তিন হবে। এবার দেখো ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ হলো তিনটি বাহু এবং তিনটি কোণ সহ একটি বহুভুজ। আগে জানতে হবে আমার ভুজ মানে কি। মাথায় রাখবা ভুজ মানে হচ্ছে সরল রেখা। ভুজ মানে কি? সরল রেখা। বুঝতে পারলাম? তাহলে ভুজ মানে হচ্ছে সরল রেখা। এবার এটা একটা সরল রেখা আঁকলাম, ঠিক আছে। এবার এটা আরেকটা সরল রেখা আঁকলাম, দুটা হলো। আর এটা হলো কি তিনটা সরল রেখা। তাহলে একটা সরল রেখা, দুটা সরল রেখা, আর এটা হচ্ছে কি তিনটা সরল রেখা। তিনটা বাহু মানে তিনটা সরল রেখা, আর কি তিনটা কোণ, একটা কোণ, এই যে দুটা কোণ, আর এই যে কি তিনটা কোণ। তাহলে কি তিনটা কোণ এবং তিনটা বাহু দ্বারা যে সীমাবদ্ধ চিত্র তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। বুঝতে পারলাম? এবার যদি বলি চতুর্ভুজ কোনটা? চতুর্ভুজ, চতুর্ভুজ হলো কি চারটি বাহু। কটি বাহু? চারটি বাহু বিশিষ্ট একটি বহুভুজ। একটা বাহু আঁকলাম, দুটা বাহু আঁকলাম, তিনটা বাহু আঁকলাম, আর এটা কটা? চারটা বাহু আঁকলাম। তাহলে একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু, আর চারটা বাহু। এই যে চারটা বাহু দিয়ে যে তৈরি হচ্ছে একটা, দুটা, তিনটা, চারটা, এই যে চিত্রটা, জ্যামিতিক যে চিত্রটা তৈরি হলো সেটাই হয়ে গেল কি আমার চতুর্ভুজ। আশা করি এগুলো সবাই জানি, তাই তো? এবার বৃত্ত বা তার অংশ। বৃত্ত কোনটা? বৃত্ত হলো একটি কেন্দ্রীয় বিন্দু থেকে, একটা কি কেন্দ্রে একটা বিন্দু দিলাম, তাহলে বিন্দু আঁকলাম, থেকে সমদূরবর্তী বিন্দুগুলির সমষ্টি। এবার এখান থেকে ধরে নিলাম যে দূরত্ব কতটা, এতটা দূরত্ব। ঠিক আছে, এদিকেও ধরে নাও সেম দূরত্ব, এদিকেও সেম দূরত্ব, এদিকেও সেম দূরত্ব, এখানেও সেম দূরত্ব, মানে সব জায়গাতে কি সমান দূরত্ব। সব জায়গাতেই সমান দূরত্বে অনেকগুলো কি দিব, অনেকগুলো বিন্দু দিব। এরকম করে বিন্দু যুক্ত করে 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 কি তৈরি হয়ে যাবে? একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। বুঝতে পারলাম? মানে বৃত্ত মানে হচ্ছে কি একটা গোল, বৃত্ত মানে একটা কি সার্কেল। তাহলে আর একটা সার্কেল এঁকে নি। তাহলে এটা হয়ে গেল কি আমার একটা সার্কেল। বুঝতে পারলাম? এবার সার্কেল একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে কি করতে হয়? একটা কেন্দ্রতে একটা বিন্দু নিতে হয়, আর এই বিন্দুর উপরে ধরে নাও একটা কি এরকম কোনো একটা বস্তু নিতে হবে। ঠিক আছে, এবার সেই বস্তুর এই জায়গাটাতে আমি কি করে দেবো? কালো রং করে দিলাম। এবার এই যে রংটা যে করে দিলাম কি না, এবার এটাকে আমি ঘোরাবো। এখান থেকে কেন্দ্র এখানে সেম থাকবে, স্থির থাকবে, আর এটাকে ঘোরাতে থাকবো। ঘুরিয়ে পুরো যখন ঘুরিয়ে এখানে নিয়ে আসবো কিনা, তখন কি হয়ে যাবে? আমার একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার বুঝে গেছি তিনটাই। এবার একের পর এক শিখবো। যেমন প্রথমত সাধারণ ত্রিভুজ। আমি জানলাম তিনটা বাহু দিয়ে তৈরি হয় ত্রিভুজ। ঠিক আছে, এবার যে কোনো ত্রিভুজের মানে ত্রিভুজেরও কিন্তু আবার অনেক রকমের ভাগ থাকে। কিন্তু একটা সাধারণ ত্রিভুজ, কোন ত্রিভুজ জানি না, একটা যে কোনো ধরনের ত্রিভুজ নিলাম। ঠিক আছে, এবার এই ত্রিভুজের ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি দিয়ে দিলাম। এবার বলছে কি ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করবো? ত্রিভুজের পরিসীমা বা কি পেরিমিটার, একে কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, পেরিমিটার যেহেতু, তাই শর্টকাটে আমরা পি লিখবো। বুঝতে পারলাম? এবার পেরিমিটার কি একটু আগে বললাম, যে যতটা আমাকে দূরত্ব অতিক্রম করতে হবে এই জিনিসটা আঁকার জন্য। তাহলে এ থেকে বি থেকে সি থেকে আবার ঘুরে
এ পর্যন্ত আসতে গেলে যতটা আমার কলমের কালি শেষ হবে, এটাই হচ্ছে কি আমার এটাই হচ্ছে আমার পরিসীমা। বুঝতে পারলাম? এবার ধরলাম যে এ থেকে যে বি, এ থেকে যে এই যে বি পর্যন্ত যে বাহুটা আছে সেটা যদি 5 হয়, আর বি থেকে ধরে নাও সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত ধরে নিলাম 10, আর তারপরে এ থেকে আবার এদিকে হচ্ছে সি পর্যন্ত, এটা হচ্ছে ধরে নাও 15। তাহলে মোট কতটা দূরত্ব আমাকে অতিক্রম করতে হবে? দেখে বুঝতে পারছি যে 3টাকে যোগ করলে পেয়ে যাব। তাহলে কত? 10, 5 আর কি 15। তাহলে 15 আর 5 20 আর 10 30। তাহলে আমার পরিসীমা কত হলো? 30। তার মানে পি মানে কি? পরিসীমা হলো কত? 30। বুঝতে পেরেছি? এবার এখান থেকে সূত্রটা এসছে। সূত্র কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার নাই। পরিমিতিতে প্রত্যেকটা সূত্রের পিছনে কিন্তু খুব সহজভাবে মনে রাখতে পারবা, কারণ আছে। ঠিক আছে? এবার এই জিনিসটা আমরা দেখো এখানে 10 না লিখে কি করব? এখানে 10 বা 5 এগুলো কিছুই লিখবো না। এখানে আমি লিখবো হচ্ছে কত? এখানে ধরুন আমি লিখলাম হচ্ছে আমি আহ সি এর সামনে যেহেতু, তাই এটা হচ্ছে সি দৈর্ঘ্য। ঠিক আছে, ধরে নিলাম। আর এটা এ এর সামনে, তাই এটা এ দৈর্ঘ্য। আর এটা বি এর সামনে, তাই এটা হয়ে গেল কি বি দৈর্ঘ্য। তাহলে আমার পরিসীমা কত হবে? পরিসীমা অর্থাৎ পরিসীমা মানে কি? পি সমান কি এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারলাম? দেখো এটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তাহলে পি সমান কি এ প্লাস বি প্লাস সি। মনে থাকবে এটা সূত্র, আশা করি কোনোদিনও এটা সূত্র ভুলবো না। ঠিক আছে, এবার চলো তারপরে জিনিসটা শিখি। এবার কি বলেছে? ধরো আমি কি বের করব? ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলকে আমরা ইংলিশে কি বলি? এরিয়া বলি। আর এরিয়াকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এবার এরিয়া বের করার জন্য কিন্তু আমরা, যদি তোমরা কেউ ত্রিকোণমিতি পড়ে থাকো, ত্রিকোণমিতিতে কিন্তু একটা সূত্র আমরা পড়েছি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু কি ভূমি ইন্টু কি উচ্চতা গুণিত সাইন থিটা। বুঝতে পারলাম? এবার এই যে থিটার মান কি না, এখানে থিটার মানটা আমাকে বসাতে হয়। আর থিটার মান সবসময় কি হয়? 90 ডিগ্রি হয়। আর সাইন 90 এর মান কি? সাইন 90 এর মান সবসময় 1 হয়। তাই আমরা এখানে সাইন থিটা না লিখে এখানে কি লিখি? এখানে লিখি হচ্ছে 1। বুঝতে পারলাম? আর 1 এর সঙ্গে যাই গুণ করি কোনো দাম নাই, তাই এটা 1টাকে আমরা লিখি না। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমার সূত্র আসছে কি যে এ মানে হচ্ছে পরিসীমা সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বুঝতে পারলাম? এবার এখানে এই যে ত্রিভুজটা আছে, এর উপরে যদি আমি উচ্চতা আঁকি, তাহলে কি করব? এখান থেকে উপর থেকে জাস্ট নিচে পর্যন্ত একটা কি টানবো? উচ্চতা আঁকবো। ঠিক আছে, আর উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে হয়ে গেল উচ্চতা। ঠিক আছে, এবার ভূমি কোনটা? যেটা মাটির সঙ্গে মিশে থাকবে সেটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে কি তাহলে আমার ভূমি। বুঝতে পারলাম? তাহলে আমি যদি এর ক্ষেত্রে কি ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে কি হচ্ছে? হাফ ইন্টু এইচ মানে উচ্চতা, আর ভূমিকে আমরা বলি হচ্ছে বেস, বেস বা বি। ঠিক আছে, তাহলে এইচ আর বি। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমার একটা সূত্র। এটাও দেখো এখানে আমি লিখে দিয়েছি। তাহলে এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এ মানে হচ্ছে ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল বের করছি কিভাবে? ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে করব? হাফ ইন্টু বেস ইন্টু হাইট বা হাফ ইন্টু বিএইচ। বুঝতে পেরেছি? এবার তারপরে এটা হলো কি ফর্মুলা নাম্বার 1। এটা একটা নিয়ম আছে, যদি আমি উচ্চতা জানি আর যদি কি জানি ভূমি জানি, এখানে আমাকে যদি ভূমি দিয়ে দেয় আর উচ্চতা দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি বের করতে পারবো। কিন্তু ধরে নিলাম যে আমাকে ভূমিও দেয়নি, উচ্চতা দেয়নি, কিন্তু আমাকে কি প্রত্যেকটা বাহুর মান পেয়ে গেছি, এ বি আর সি। এই তিনটায় ধরো কি যে আমাকে বাহুর মান দিয়ে দিয়েছে। এবার যদি আমাকে বাহুর মান দিয়ে দেয়, তখন আমি কিভাবে করব? তখন আমি ইউজ করব হচ্ছে হিরনের সূত্র। কি ইউজ করব? হিরনের সূত্র। এবার হিরনের সূত্র কি বলছে? যখন তিনটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ বি সি জানা থাকে, তখন এটি ব্যবহার করতে পারি। প্রথমে আমাকে কি বের করতে হবে? প্রথমে বের করতে হবে হচ্ছে আমাকে অর্ধ পরিসীমা। কি বের করতে হবে? প্রথমে আমাকে বের করতে হবে অর্ধ পরিসীমা। এবার অর্ধ পরিসীমা বের করার আগে কি বের করতে হবে? তাহলে আমাকে পরিসীমা। এবার আমি একটু আগে বললাম যে পরিসীমা মানে কি পি, পরিসীমা কি
প্রত্যেকটা বাহুকে যোগ করে দাও, এ বি সি পেয়ে গেলাম। এবার অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার মানে কি? এরই অর্ধেক। তাহলে একে কি করে দেবো? 2 দিয়ে ভাগ করে দেবো, তাই না? বুঝতে পারলাম। আর সেমি পেরিমিটারকে আমরা কি বলি? এস দিয়ে প্রকাশ করি। সেমি পেরিমিটারকে এস দিয়ে প্রকাশ করি। তাহলে সেমি পেরিমিটারের সূত্র কি? পেরিমিটারের অর্ধেক। বুঝতে পেরেছি? তাহলে এবিসি বাই 2 হয়ে গেল। এবার যখন আমার কি হলো, সেমি পেরিমিটার যখন আমার বেরিয়ে গেল, তখন হিরনের ফর্মুলা কি বলছে? এরিয়া বের করার জন্য হিরনের যে ফর্মুলা আছে সেটা বলছে হচ্ছে যে রুট ওভার দাও, যেটা আমার সেমি পেরিমিটার বেরালো সেটাকে তুমি লিখে দাও, তারপরে গুণ চিহ্ন দাও, আর সেমি পেরিমিটার থেকে প্রত্যেকটা বাহুকে মাইনাস করো। একবার এ কে মাইনাস করো, তারপরে একবার ওই সেমি পেরিমিটার থেকে বি কে মাইনাস করো, তারপরে একবার সেমি পেরিমিটার থেকে সি কে মাইনাস করো। ঠিক আছে? আর গুণ আকারে যা আসবে সেটাকে তুমি জাস্ট বসিয়ে দাও। ওখান থেকে সূত্র আসলো কি? রুট ওভার সেমি পেরিমিটার, তারপর ব্র্যাকেটের মধ্যে এস থেকে এ বাই এ মাইনাস, তারপরে এস থেকে বি মাইনাস, তারপরে এস থেকে সি মাইনাস। মনে থাকবে? খুব সহজ। তাহলে আমরা জানতে পারলাম 3টা সূত্র। যদি আমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? 1 নম্বর সূত্র হচ্ছে আমার হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আর 2 নম্বর সূত্র হচ্ছে কি, যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি জানি, তখন আমি হিরনের ফর্মুলা ইউজ করব, যেটা রুট ওভারের মধ্যে সেমি পেরিমিটার থেকে মাইনাস করে করে বসালে আর গুণ করলে অ্যান্সার আমি পেয়ে যাবো। বুঝতে পারলাম? এবার তারপরে চলো, এবার কিন্তু ত্রিভুজ কিন্তু আমার শুধু এক রকমের হয় না, ট্রায়াঙ্গেল কিন্তু আমার 6 রকমের হয়। প্রথম ভাগ হচ্ছে কি ট্রায়াঙ্গেল, যেটা যেটা ভিত্তি করে বেসড অন সাইড, মানে কি বাহুর ভেদে, বাহু ভেদে প্রকারভেদ, বাহু ভেদে প্রকারভেদ, প্রকারভেদ মানে বাহুর উপর ভিত্তি করে। বলছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল মানে কি সমবাহু, কি সমবাহু, সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজ মানে কি? ধরো যে এই যে এই বাহুটা, তারপরে এই বাহুটা, আর যে এই বাহুটা, এই প্রত্যেকটা বাহু ধরলাম কি এটাও এ, এটা হচ্ছে কি এ, আর এটা হচ্ছে কি এ, মানে সবটাই হবে কি যখন সমান হবে, সবটাই কি হবে? সমান হবে। তখন সেটাকে বলবো আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। যেমন বলে দিয়েছে দেখো, লেন্থ অফ অল সাইডস আর ইকুয়াল। তাহলে সব সাইড কি সমান, সব বাহু দেখো লেখা আছে, দেখো কি লেখা আছে? সম মানে হচ্ছে কি সমান, আর বাহু মানে হচ্ছে বাহু। তার মানে প্রত্যেকটা বাহু হচ্ছে যার কি সমান, তাকে বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার যদি বলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি সমদ্বিবাহু, কি সম, সম মানে কি সমান, আর কি দ্বিবাহু, দ্বিবাহু মানে এখানে সবটা সমান হবে না, শুধু যেমন এই যে দেখো এই বাহুটা ধরলাম কি এ, তাহলে এই বাহুটাও হবে কি এ, কিন্তু এটা কিন্তু আলাদা হবে, এটা ধরে নাও বি। বুঝতে পারলাম? তার মানে যেখানে দুটা বাহু যখন সমান হবে তখন সেটাকে বলবো হচ্ছে সমদ্বিবাহু। এই দেখো সম আর দ্বি মানে দুই, আর বাহু মানে দুটা বাহু যার সমান, লেন্থ অফ টু সাইডস আর কি ইকুয়াল। বুঝতে পারলাম? মনে থাকবে। এবার আরেকটা হয় কি স্কেলেন ট্রায়াঙ্গেল, স্কেলেন ট্রায়াঙ্গেল, যার কি লেন্থ অফ অল সাইডস আর কি ডিফারেন্ট। যদি সব বাহুই কি হয় আলাদা হয়, সব বাহুই কি আলাদা, যেমন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, সবটাই কি সেম না? তাহলে যখন কি হবে সব বাহু আলাদা হবে, সব বাহু দৈর্ঘ্য কি আলাদা, দৈর্ঘ্য হচ্ছে আলাদা আলাদা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিষম বাহু। বিষম মানে কি সময় নাই, বিষম, বিষম বাহু ত্রিভুজ। বুঝতে পেরেছি? এবার এটা হলো কিসের উপর ভিত্তি করে? বাহুর উপর বা সাইডের উপর ভিত্তি করে 3 ধরনের ত্রিভুজ হয়। কিন্তু শুধু কি 3 ধরনের ত্রিভুজ হয় না, আরো হয়। এবার হচ্ছে কি ত্রিভুজ বেসড অন অ্যাঙ্গেল। তাহলে এবার কি অ্যাঙ্গেল বা কি কোণ ভেদে,
কোণের উপর ভিত্তি করে। তাহলে কি কোণ, কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ, কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ। এবার কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ কি, 3 রকমের হয়। একটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি, যেটা হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজ, কি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী মানে কি জানি, সমকোণ মানে হচ্ছে কি, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এই যে দেখো, ধরো এটা একটা কি এ বাহু, আর এটা হচ্ছে বি বাহু। এই যে এ আর বি বাহু দেখো, এখানে 90 ডিগ্রির কোণ আছে। তাহলে কি যার একটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে, যার একটা কোণ 90 ডিগ্রি বা কি একটা সমকোণ, তখন তাকে বলবো কি একটি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারলাম? এবার হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি, যাকে বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার সূক্ষ্মকোণী ত্রিভুজ যার কি প্রত্যেকটা অ্যাঙ্গেল বা প্রত্যেকটা কোণ যখন কি হবে 90 এর থেকে কম হবে, 90 এর থেকে কি কম। আর 90 এর থেকে কম হলে কি হয়, সেটা সূক্ষ্মকোণ হয়। এটাও কি 90 এর চেয়ে কম, এটাও হচ্ছে 90 এর চেয়ে কম, এটা হচ্ছে কি 90 এর চেয়ে কম। বুঝতে পারলাম? আর একটা হয় কি অবটিউস, যাকে বলি হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, যার কি প্রত্যেকটা কোণ হবে 90 এর চেয়ে কি বেশি। প্রত্যেকটা কোণ, সরি প্রত্যেকটা বলছি, একটা কোণ, কটা একটা কোণ হবে 90 এর চেয়ে কি বেশি। যেমন দেখো এই কোণটা দেখো, যদি সোজা সোজা দাগ হতো তাহলে 90 হতো, কিন্তু এটা কি আছে 90 এর চেয়ে বেশি আছে। বুঝতে পারলাম? তাহলে আমরা জানলাম কি 6 রকমের কি জানলাম, 6 রকমের ত্রিভুজ আজকে জানতে পারলাম। এবার এই 6 রকমের ত্রিভুজের উপরে প্রত্যেকটাতে কিভাবে আমরা পরিসীমা বের করবো আর কিভাবে আমরা ক্ষেত্রফল বের করবো, সেটা আজকে আমরা শিখে নেবো। ঠিক আছে, তাহলে চলো। যেমন যদি বলে সমবাহু ত্রিভুজের, যার কি 3টা বাহু হচ্ছে কি সমান, আর এক একটা বাহুকে আমরা কি ধরবো, এ ধরবো। তাহলে আঁকি, ধরো এটা হচ্ছে কি আমার ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তার মানে কি এই যে বাহুটা সেটা হবে এ, তাহলে এটা বাহু সেম হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটা বাহু কি হবে সমান হবে। ঠিক আছে, এবার আমরা কি জানি পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর যোগফল। এবার এখানে প্রত্যেকটা বাহুর যোগফল যদি করি তাহলে কি পাবো, এ প্লাস এ প্লাস কি এ, আর 3টা এ মানে কি 3a। বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল কি আমার পরিসীমা, অর্থাৎ পেরিমিটার। বুঝতে পারলাম কি পারলাম না? মনে থাকবে? তাহলে এটা ওই সূত্র থেকে বেরিয়েছে। তাহলে পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে পি মানে হচ্ছে 3a। বুঝতে পারলাম? মনে থাকবে। এবার বলছে হাইট, হাইটের আগে কি আমরা ক্ষেত্রফল বের করতে শিখবো। কি শিখবো? ক্ষেত্রফল বের করতে শিখবো। ক্ষেত্রফল কিভাবে বের করবো, ক্ষেত্রফল বা কি এরিয়া। এবার আমরা কি জানি, একটা হিরনের ফর্মুলা শিখেছিলাম। হিরনের ফর্মুলা কি বলছিল, যে রুটের মধ্যে সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা, আর ওই অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহুকে একবার করে মাইনাস করতে হবে। ঠিক আছে, এটা ছিল আমার কি হিরনের ফর্মুলা, তাই তো। এবার আমি যদি এই হিরনের ফর্মুলাতে প্রত্যেকটা বাহু এখানে কি এ এর মান হচ্ছে এ সমান সমান বি সমান সমান সি, এই সবটাই কি আসলে আমি এ, যেহেতু সবটাই কি সমান, তাহলে এখানে এ এর জায়গাতে এ বসবেই, এখানে বি এর জায়গাতেও এ বসবে, এখানে সি এর জায়গাতে কি বসবে এ বসবে, তাই না? এবার এখানে তোমরা চাইলে বসিয়ে দেখতে পারো, সবটিতে এ বসাবা। আর সেমি পেরিমিটার মানে কি, পেরিমিটার কি হয়, পেরিমিটার 3a হয়। 3a এর অর্ধেক কি 3a/2, তাই তো। আর সেমি পেরিমিটারের জায়গাতে মানে এস এর জায়গাতে আমি লিখবো হচ্ছে কি 3/a। এই ভ্যালুটা যখন এখানে পুট করবা তখন দেখবা আমার চলে আসবে কি, ক্যালকুলেশন করে দেখবা চলে আসবে হচ্ছে আমার এই ভ্যালু চলে আসবে √3/4a²। বুঝতে পারলাম? এবার তোমরা চাইলে এটাকে মানে স্যাটিসফাই করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে মনে থাকবে বেশি। এবার তারপরে এবার হচ্ছে উচ্চতা। আমরা কি জানি, উচ্চতার সূত্র কি জানি, যে আমরা চাইলে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, এই সূত্রটা ফেলেও আমি কি বের করতে পারি, এরিয়া বের করতে পারি। এবার আমি এরিয়ারই সূত্র কি জানলাম, এরিয়ারই সূত্র জানলাম হচ্ছে এটা,
আমি বসাতে পারি না এখানে এরিয়ার জায়গাতে √3/4 এ স্কয়ার। এবার এখানে যদি আমি এটা বসাই, এই দেখো 2 এর সঙ্গে 4 কেটে যাবে, 2 হয়ে যাবে, ঠিক আছে। এবার বেস কি, এখানে বেস হচ্ছে কি এ, তাহলে এখানে বেসের জায়গাতে আমি কি লিখবো, এ লিখে দিলাম, ঠিক আছে। এবার এখানকার একটা এর সঙ্গে এখানকার স্কয়ার গেল কেটে, তাহলে কি পড়ে থাকলো, হাইট সমান সমান √3/2 এ, বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল কি হাইটের সূত্র, বুঝতে পারলাম কি পারলাম না, দেখো এটাও লেখা আছে এখানে। তাহলে উচ্চতার সূত্র কি, উচ্চতার সূত্র বা এইচ এর সূত্র হচ্ছে √3/2, মনে থাকবে। আমি কিন্তু প্রমাণ করে দেখালাম সবটাই। এবার লক্ষ্য করা একটা জিনিস, এরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে √3 থাকছে, হাইটের ক্ষেত্রেও কিন্তু আমার উপরে √3 থাকছেই, কিন্তু এরিয়া যেহেতু বড় জিনিস তাই নিচে 4 থাকবে, কিন্তু হাইট যেহেতু এরিয়া থেকে ছোট জিনিস তাই 4-এর মানে অর্ধেক থাকবে, 2 থাকবে, ঠিক আছে। আর এরিয়া যেহেতু আমার কি হয় স্কয়ারে হয় সবসময়, তাই এ স্কয়ার হবে, কিন্তু হাইট যেহেতু স্কয়ারে হয় না তাই কি হবে, শুধু এ হবে, বুঝতে পারলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। এবার চলো তারপরে, ওরা যেটা শিখলাম সেটা কি ছিল, সমবাহু ত্রিভুজ। এবার আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, আইসোসেলেস ট্রায়াঙ্গেল যার দুটি বাহু হবে সমান। তাহলে একটা ত্রিভুজ আগে এঁকে নি, ধরো এটা একটা ত্রিভুজ আঁকলাম, এর এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে এ, তাহলে দুটো বাহু এগুলো কি সমান, কিন্তু নিচের বাহুটা হচ্ছে আলাদা, ধরলাম এটা হচ্ছে বি, তাহলে এ আর বি হচ্ছে সমান আর একটা বি বাহু, ঠিক আছে। এ আর সরি, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান আর এইটা হচ্ছে আলাদা, তাই তো। এবার যদি বলি পেরিমিটার মানে কি, পরিসীমা, যেটা পরিসীমা কি হবে, সবটি বাহুর যোগফল, তাহলে এ প্লাস এ আর একটা বি, তাহলে কি হয়ে গেল 2a প্লাস প্লাস বি, তাই তো। ওটাই দেখো আমি এখানে লিখে দিয়েছি। তাহলে পরিসীমা সূত্র কি হয়ে গেল, p ইকুয়াল টু 2a প্লাস বি, বুঝতে পেরেছি। এবার যদি ক্ষেত্রফল বের করি, সমদ্বিবাহুর ক্ষেত্রফল যদি বের করি বা এরিয়া যদি বের করি, তাহলে কিভাবে বের করবো। এবার আগে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে এই পরিসীমা সূত্র কি জানলাম, পরিসীমা সূত্র জানলাম হচ্ছে 2a আর b, ঠিক আছে। এবার যখন আমি এরিয়া বের করব তখন কি করব, এই 2 এর স্কয়ার 4 বসিয়ে দেবো, আর a এর স্কয়ার বসিয়ে দেবো, আর b এর স্কয়ারটাও বসিয়ে দেবো, ঠিক আছে। আর কিন্তু এখানে যেটা প্লাস ছিল সেটা কিন্তু এখানে মাইনাস লিখে দেবো, ঠিক আছে। এবার এটাকেই রুটের মধ্যে ভরে দেবো, হয়েছে। আর b/4 একটা এক্সট্রা করে দিয়ে দেবো, বুঝতে পারলাম। এটা হয়ে গেল কি আমার এরিয়ার সূত্র, মনে থাকবে। তাহলে কিভাবে কি করলাম, বললাম যে এখানে যেমন কি ছিল 2a ছিল, ওই 2a কে স্কয়ার করে লিখে দেবো হচ্ছে 4a স্কয়ার, আর b টা লিখে দেবো b স্কয়ার, আর শুধু এই যে প্লাস ছিল সেটা মাইনাস করে দেবো, আর এটাকে রুটের মধ্যে ভরে দেবো, হলো। আর গুণ করে দেবো ওকে b/4 দিয়ে, তাহলে আমি পেয়ে যাবো কি এরিয়ার সূত্র পেয়ে যাবো, বুঝতে পারলাম। তাহলে এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, বুঝতে পেরেছি, মনে থাকবে। কোথায় কিভাবে মনে রাখতে হবে, কিভাবে আমি মনে রেখেছি সেটা কিন্তু তোমাদেরকে বলছি, ঠিক আছে। চলো এবার তারপরেরটা, এবার হচ্ছে কি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমি আগে এঁকে নিই যে সমকোণী ত্রিভুজ কেমন হয়, যার কি একটা কোণ সমকোণ, একটা কোণ কি, একটা কোণ হবে সমকোণ। যেমন এখানে হচ্ছে কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। তাহলে যার একটি কোণ 90 ডিগ্রি। এবার সম যখন আমরা দেখবো কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যেটা নিচে থাকে সেটাকে আমরা তো ভূমি বলবোই, এটা তো আমরা জানি। আর ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে বেস, যাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এবার যেটা উপরে থাকে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা হচ্ছে কি লম্ব, কি বলবো, লম্ব, যাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পারপেন্ডিকুলার,
ঠিক আছে। আর যেটা বড় থাকে, সবচেয়ে বড় যে বাহুটা থাকে সমকোণী ত্রিভুজে, সেটাকে বলি আমরা অতিভুজ। কি বলি? অতিভুজ। এবার এই যে অতিভুজ, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এইচ বা হাইপোটেনিয়াস দিয়ে প্রকাশ করি। বুঝতে পারলাম? এবার আমরা কি জানি, যদি পরিসীমা বের করতে চাই তাহলে সবটা যোগ করতে হবে। তা যোগ করলে কি আসবে? পি প্লাস বি প্লাস এইচ। পি মানে কি? লম্ব প্লাস ভূমি প্লাস কি? উচ্চতা। বুঝতে পারলাম? মনে থাকবে। এবার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল কিভাবে বের করতে পারবো? এখানে তুমি লক্ষ্য করেছো, এখানে যে উচ্চতাটা হবে, যেটা হাইট যেটা হবে, এই যে পি যেটা মানে লম্ব যেটা, এই লম্বটাই কিন্তু এর হাইট, তাই না? লম্বটাই হচ্ছে কি এর হাইট। তাহলে এর আগে যে সূত্রটা পড়েছিলাম কি ছিল সেটা? হাফ ইন্টু কি? বেস ইন্টু হাইট। তাহলে এখানে বেস মানে কি? ভূমি, যেটা হচ্ছে এখানে বি, ঠিক আছে। আর এই যে হাইট, হাইটটা হচ্ছে কি আসলে পারপেন্ডিকুলার বা পি। তাহলে এটা হয়ে গেল না আমার সূত্র? হাফ ইন্টু বি ইন্টু পি ইকুয়াল টু এ। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে এসছে এই সূত্রটা, মনে থাকবে। এবার চলো আর একটা জিনিস মাথায় রাখবা, পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি বা বেস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস বা এইচ এর স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা, এটা ইউজ হয়। কোন একটা বাহু যদি মান না জানি, এখানকার ধরে নাও যে আমাকে এইচ এর মান দিল আর বি এর মান দিল, খালি পি এর মানটা আমি জানি না, সেটা কিন্তু চাইলে আমি বের করতে পারবো এই সূত্রটা ইউজ করে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবা এটা। এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, তাও কিন্তু আমি বলছি গোড়া থেকে। ঠিক আছে, তারপরে এবার হচ্ছে ত্রিভুজ কিন্তু আমরা সবটাই শেষ করলাম। ঠিক আছে, ত্রিভুজের যেগুলো থেকে আমাদের কোশ্চেন আসতে পারে সেগুলো শেষ হয়ে গেল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপস অফ কোয়াড্রিল্যাটারাল, যাকে আমরা বলি কি? চতুর্ভুজ। যাকে আমরা কি বলি? যাকে বলি হচ্ছে আমরা চতুর্ভুজ। ঠিক আছে, তার মানে চতুর্ভুজের ভাগ। এবার ত্রিভুজ যেমন 6 প্রকার ছিল, চতুর্ভুজ তেমন হয় কি 6 প্রকার। 1 নম্বর, 2, 3, 4, 5 আর কি 6। চতুর্ভুজ হয় হচ্ছে আমার 6 রকমের। যেমন রেক্টাঙ্গেল, যাকে আমরা বলি হচ্ছে কি আয়তক্ষেত্র। কি বলি? আয়ত ক্ষেত্র। স্কোয়ার, যাকে আমরা বলি কি বর্গ ক্ষেত্র। বা চলো একের পর এক আমার ছবি দিয়ে লিখাও আছে, তো লিখে টাইম নষ্ট না করে চলো দেখা যাক। প্রথম যেটা আমরা কি বললাম? রেক্টাঙ্গেল। যেটা 6টা ভাগের মধ্যে প্রথম ভাগটাকে বললাম রেক্টাঙ্গেল, যাকে আমরা কি বলি? রেক্টাঙ্গেল বা কি আয়তক্ষেত্র। রেক্টাঙ্গেল বা সেটা হচ্ছে, সেটাকে আমরা কি বলি? আয়তক্ষেত্র বলি। ঠিক আছে, এবার একটা জিনিস আমি আগে বলে দিই। ধরে নাও রেক্টাঙ্গেলের এরকম করে মিডিল থেকে যদি আমরা কোনো দাগ দিই, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কর্ণ। কি বলবো? কর্ণ। বুঝতে পারলাম? এবার এটা যদি কর্ণ হয়, তাহলে এখান থেকে যদি আমি এটা একটা দাগ দিই, এটাও কিন্তু আবার একটা হবে কি কর্ণ। বুঝতে পারলাম? এবার আমি একটা দিয়ে বুঝাই। এই যে কর্ণটা যে দিলাম, এবার আমি ধরে নাও যে শুধু এইটুকুটা ধরবো। কোন টুকুটা? শুধু এই নিচের টুকুটা। এটা কি একটা ত্রিভুজ তৈরি হলো না? হলো তো। এই যে ত্রিভুজটা যে তৈরি হলো, এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মনে পড়ছে? এটা কিন্তু ইউজ হবে। দেখো কি বলেছে, বিপরীত বাহু। এবার বলছে আয়তক্ষেত্র কাকে বলি? আয়তক্ষেত্র বলি হচ্ছে বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ দৈর্ঘ্য যাকে আমরা এল দিয়ে প্রকাশ করি আর প্রস্থ যাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, এবং সব কোণই হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে যদি বলে যে আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র বলে হচ্ছে যার প্রত্যেকটা কোণ হবে কি? প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ হবে কি 90 ডিগ্রি। এই সবটি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। ঠিক আছে, এবার বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। কি সমান? বিপরীত বাহুগুলো সমান। এই যে এটা একটা বাহু,
আর নিচে যে একটা বাহু আছে, এই দুটা বাহু কি হবে? সমান হবে। এটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য। কি বলবো? দৈর্ঘ্য, যাকে আমরা এল দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? এল দিয়ে, ঠিক আছে। এবার এই যেটা বাহুটা, এটা হবে কি আমার? প্রস্থ। এই যে বাহুটা, এটা হবে আমার হচ্ছে কি? প্রস্থ। প্রস্থকে আমরা বি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? বি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ব্রিথ, লেন্থ এন্ড ব্রিথ। এবার এর অপোজিট কোনটা হবে? এটা হবে। এটাও হবে কি? সেম। বুঝতে পারলাম? তাহলে অপোজিট যে বাহুগুলো, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান, এটাকে বলবো হচ্ছে প্রস্থ, এটাকে বলবো হচ্ছে দৈর্ঘ্য। এটাও তাহলে দৈর্ঘ্য, আর এটাও তাহলে প্রস্থ। বুঝতে পেরেছি? আর মিডিলে যদি আমি একটা দাগ দিয়ে দিই, সেটা হয়ে যাবে এর কর্ণের দৈর্ঘ্য। আর এই কর্ণের দৈর্ঘ্য টানার পরে কিন্তু একটা আমার সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে। বুঝতে পারলাম? এবার যদি আমার বলে যে একটা বর্গক্ষেত্র বলছি, একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্রের তুমি বের করো। কি বের করো? একটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করো। তাহলে পরিসীমা মানে কি জানি? সবটি বাহুকে যোগ করতে হবে। তাহলে আমরা কি জানি? দৈর্ঘ্য একটা, এই দেখো, দৈর্ঘ্য, তারপরে কি? প্রস্থ, তারপরে আবার দৈর্ঘ্য, আবার প্রস্থ। তাহলে কি? একবার দৈর্ঘ্য, তারপরে একবার প্রস্থ, তারপরে আবার দৈর্ঘ্য, তারপরে আবার কি? প্রস্থ। এবার দেখো এল দুবার হয়ে গেল, তাহলে 2l, আর প্রস্থও কি? দুবার হয়ে গেল, বিও দুবার হয়ে গেল। এবার এখান থেকে কি করতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে 2l+b, এটা হয়ে গেল কি আমার? পরিসীমার সূত্র। বুঝতে পারলাম? তাহলে পরিসীমার সূত্র কি পেলাম? পরিসীমার সূত্র পেলাম হচ্ছে 2l+b। মনে থাকবে? প্রত্যেকটা কিন্তু আমি বলছি, এগুলো মুখস্থ দরকার আছে কি? নাই, আশা করি। বুঝতে পারলাম কিনা? এবার দেখো, এবার দুভাবে মাথায় রাখতে পারো। একটু আগে বলেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানে আমি একটা কর্ণের দৈর্ঘ্য টেনে দিলাম, এটা হয়ে গেল কি? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে আমার যেটা লেন্থ, আর বেস কোন? সরি, ভূমি হলো, তাহলে এই ভূমি মানে বি যেটাকে, এটাকে এটা কি লিখতে পারি? এল লিখতে পারি। আর যেটা উচ্চতা, সেটা হচ্ছে আসলে কি? সেটা হচ্ছে আমার বৃত্ত বা প্রস্থ। তাহলে এখানে কি লিখতে পারি? প্রস্থ লিখতে পারি না? কিন্তু এবার দেখো, এটা আমার কিসের ক্ষেত্রফল বেরালো? শুধু আমার এক সাইডের, মানে এইটুকুটার। কিন্তু আমার লাগবে কি? এটাও লাগবে। এবার দেখো, দেখে বোঝা যাচ্ছে এইটুকুটা যা হবে, এটাও কিন্তু ক্ষেত্রফল তাই হবে। তার মানে কি? দুটাই সমান হবে। তাহলে সমান হলে কি করতে পারি? একে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পুরোটা বেরিয়ে যাবে। এবার 2 আর এই যে 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? লেন্থ ইন্টু ব্রিথ। এটা হয়ে গেল কি আমার? ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ এর মান। বুঝতে পারলাম? দেখো, এটাই কিন্তু লেখা আছে, মনে থাকবে? এবার এটা কিন্তু তোমরা চাইলে আরেক ভাবে মনে রাখতে পারো। কিভাবে মনে রাখবে? দেখো, ধরো একটা তোমার কাছে ওষুধের দোকানে গেলে, তোমাকে ওষুধের মানে একটা দিল, কি বলে এটাকে? ক্যাপসুলের একটা পাতা দিল। এখানে একটা ওষুধ আছে, এখানে একটা ওষুধ আছে, এখানে একটা ওষুধ আছে, আর এখানে একটা ওষুধ আছে। এরকম করে কিন্তু বারবার এরকম করে ক্যাপসুল লেখা আছে, ঠিক আছে। এবার যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি বললাম? ক্ষেত্রফল মানে হচ্ছে এর মধ্যে যতগুলো ওষুধ আছে সেটা গুনতি করাটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। বুঝতে পারলাম? তাহলে ক্ষেত্রফল কোনটা? এর মধ্যে যতগুলো ওষুধ আছে এই সবটাকে গুনতি করাই হচ্ছে আমার ক্ষেত্রফল। এবার গুনতি করি, কিভাবে গুনতি করতে পারি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে কত? 20। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত? 20। এবার এই যে গুনতি করে যে আমি ক্যাপসুলের সংখ্যাটা লিখলাম, অর্থাৎ ক্ষেত্রফলটা লিখলাম, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে সংখ্যা, ওষুধের সংখ্যা। বুঝতে পারলাম? এবার এটা কি আমি এতগুলো গুনতি করে বের করবো? না, এটা চাইলে কিন্তু আমরা এভাবে করতে পারি। ধরো এক সাইডে গুনে নিলাম কটা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা আছে। এবার এরকম করে 5টা করে প্রত্যেকটা লাইনে আছে।
এবার লাইন কটা আছে? লাইন লাইন আছে কি একটা লাইন, দুটা লাইন, তিনটা লাইন আর চারটা লাইন। তাহলে আমি করতে পারি না যে উপরের 5 গুণ আর নিচের 4, 4 5 কি 20। দেখো এভাবেও কিন্তু কি আসলো 20 আসলো। তার মানে ওষুধের সংখ্যা যে গুনতি করলাম সেটা কি করলাম, এদিকটা গুনতি করলাম এদিকটা গুনতি করলাম। তাহলে বলতে পারি না যে এটা হচ্ছে কি আমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি আমার প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে আমি কি পেয়ে যাচ্ছি, ওষুধের সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হয়ে গেল কি আমার ক্ষেত্রফল। তাহলে এইভাবেও তুমি চাইলে মনে রাখতে পারো কি লেন্থ ইনটু ব্রিথ। বুঝতে পেরেছি? এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এবার হচ্ছে কি আমার কর্ণের দৈর্ঘ্য, যেটা একটু আগে বললাম। কর্ণের দৈর্ঘ্য কোনটা? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমি যেটা মিডিল থেকে দাগ দিই, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার কর্ণের দৈর্ঘ্য, মানে কর্ণ এটা। এবার যখন আমি কর্ণ টানছি কোন একটা বাহুতে, কর্ণ কোন একটা সরি কি বলছি, কোন একটা আয়তক্ষেত্রের মধ্যে যখন আমি একটা কর্ণ টানছি তখন আমার কি হয়ে যাচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। আর সমকোণী ত্রিভুজ আমি কি বলেছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য ফেলতে পারি। আর পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিল যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, তাই তো? লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, পি স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার। এবার এখানে লম্ব যেটা পি সেটা আসলে কি আমার প্রস্থ, মানে হচ্ছে কি বি, তাহলে এখানে বি স্কয়ার। আর যেটা ভূমি সেটা আসলে কি আমার এল, মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল টু যেটা অতিভুজ, সেই অতিভুজটাই হচ্ছে কি আমার কর্ণ। আর কর্ণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে, ঠিক আছে, বা কি ডায়াগোনাল, ইংলিশে কি বলি ডায়াগোনাল বা ডি। তাহলে এইচ এর জায়গায় কি লিখতে পারি, ডি লিখতে পারি, তাহলে ডি স্কয়ার। বুঝতে পারলাম? এবার আমি চাইছি কি শুধু ডি, তাহলে দু সাইডে যদি আমি কি করে দিই, রুট করে দিই, তাহলে কি হবে, এখানে ডি স্কয়ার যেটা সেটা কেটে গিয়ে কি পড়ে থাকবে, শুধু ডি পড়ে থাকবে। আর এখান থেকে দেখো আমি সূত্র কি পেলাম যে ডি বা কর্ণের দৈর্ঘ্যের মান কি বি স্কয়ার প্লাস এল স্কয়ার। বুঝতে পারলাম? মানে লেন্থ স্কয়ার প্লাস ব্রিথ স্কয়ার, বা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। মনে থাকবে? এবার চলো, এবার হচ্ছে কি স্কোয়ার বা কি বর্গক্ষেত্র, এর কি চারটি বাহুই হবে কি সমান। মানে এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, আর এটাও কি এ হবে। একটু আগে কি ছিল, দুটা এল ছিল আর দুটা বৃত্ত ছিল, কিন্তু এখানে এলটাও এ, বৃত্তটাও কি এ, তাই তো? এবার যদি আমার এর পরিসীমা চাই, তাহলে পরিসীমা মানে কি সবটা বাহুকে যোগ করতে হবে। তাহলে 4টা এ যোগ করে দিই, তাহলে 4টা এ যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি পাবো, 4a পাবো না? এটা হয়ে গেল কি আমার পরিসীমা সূত্র। তাহলে পি সমান সমান, পি মানে পরিসীমা, সমান সমান কি 4a। মনে থাকবে? এবার যদি ধরো বের করবো কি ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল আমি কি জানি, যখন আমি একটা বড় ক্ষেত্র সরি আয়তক্ষেত্র যখন কথা বলছিলাম তখন আমি কিভাবে ক্ষেত্রফল বের করছিলাম, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ। আর দৈর্ঘ্য হচ্ছে লেন্থ আর প্রস্থ হচ্ছে ব্রিথ, গুণ করছিলাম। এবার এখানে কিন্তু কি হচ্ছে, এখানে দেখো লেন্থটা হচ্ছে এ আর ব্রিথটা হচ্ছে ওটাও কি এ। তাহলে এল এর জায়গাতে কি লিখবো, এ লিখবো, আর বৃত্তের জায়গাতে কি লিখবো, এখানেও এ লিখবো। তাহলে কি হয়ে যাবে, এ গুণিত এ অর্থাৎ এ স্কয়ার। সেই জন্য কি হয়ে গেল, তাহলে আমার এরিয়া সূত্র কি হয়ে গেল, এরিয়া সূত্র হয়ে গেল হচ্ছে এ স্কয়ার বা বাহু স্কয়ার। বুঝতে পেরেছি? এবার যখন আমি আয়তক্ষেত্রের সময় যখন আমি কর্ণের দৈর্ঘ্য বের করেছিলাম তখন সূত্র কি পেয়েছিলাম, সূত্র পেয়েছিলাম হচ্ছে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ ডি, কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে ডি, এটা কি রুট ওভার লেন্থ স্কয়ার প্লাস ব্রিথ স্কয়ার অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি প্রস্থ স্কয়ার, তাই তো? এবার এখানে আমরা কি জানি যে দৈর্ঘ্যটা হচ্ছে এ আর প্রস্থটা হচ্ছে কি এ, তাই দুটো জায়গাতে আমি এ স্কয়ার লিখতে পারি। এবার কি হবে তাহলে, দুটা যেহেতু তাই 2a স্কয়ার। এবার যদি রুটটাকে বের করে নিই, রুট থেকে বের করলে কি পড়ে থাকবে, এ তো বেরিয়ে যাবে, কিন্তু যেটা রুট টু যেটা সেটা রুট টুই পড়ে থাকবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুট টু এ।
তাহলে সূত্র কি পেলাম, ডায়াগোনাল বা ডি এর সূত্র কি পেলাম, যে a√2। বুঝতে পেরেছি? তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম, মনে থাকবে? এবার চলো তারপরে। এবার হচ্ছে কি, সামান্তরিক। সামান্তরিক বা যাকে আমরা কি বলি, প্যারালেলোগ্রাম। এবার এটা আসলে কি জিনিস, ধরো এটা যেটা আমি আঁকলাম, এটা আসলে কি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা আসলে কি, একটা আই ও তো ক্ষেত্র। এবার এই যে আয়তক্ষেত্রটা আছে, এর এই বাহুটা যেটা আর এই বাহুর যেটা, এটাকে যদি আমি কি করে দিই, একটু ট্যারা করে দিই, কি করব, একটু জাস্ট ট্যারা করে দেবো, তাহলে কি হবে? ট্যারা তো হয় না। ধরো এই বাহুটাকে ধরে একটু ট্যারা করে দিলাম, এরকম করে দিলাম, আর এই বাহুটাকে একটু ট্যারা করে দিলাম, এরকম করে দিলাম, আর এই দুটা সমান থাকলো, তাহলে তো তৈরি হয়ে যাবে না এটা? মানে আরেকবার বলছি, ভালো করে শোনো, বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে কি আমার প্যারালেলোগ্রাম, তাই তো? এবার এই প্যারালেলোগ্রাম যেটা, সেটা তুমি ভালো করে লক্ষ্য করো, এরকম ছিল, তাই তো? একটু বড় করেই ছিল। এবার কি করা হয়েছে, এইখানে যে প্রস্থ যেটা আছে, এই প্রস্থটা একটু ট্যারা করে দিলাম, ট্যারা করে এখানে নিয়ে চলে আসলাম, তো এখানে হয়ে গেল এটা। আর যখন এটাকে ট্যারা করলাম, তখনই দেখো এই যে প্রস্থটা, এটাও কি হয়ে যাবে, ট্যারা হয়ে এখানে চলে গেল, তাই না? তাহলে আসলে কি, আমি যদি একটা আয়তক্ষেত্রকে যদি আমি একটু ট্যারা করে দিই, প্রস্থগুলোকে ট্যারা করে দিই, মানে আয়তক্ষেত্রকে যদি ট্যারা করে দিই, তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে কি, তখনই আমার তৈরি হয়ে যাবে হচ্ছে প্যারালেলোগ্রাম। বুঝতে পেরেছি? তাহলে আয়তক্ষেত্র যেমন কি ছিল, বিপরীত বাহুগুলো কি ছিল, সমান ছিল না? তাহলে এখানেও কি হবে, বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে বিপরীত বাহুগুলি কি সমান। যেহেতু এটা কি থেকে তৈরি হয়েছে, ট্যারা আয়ত ক্ষেত্র। বুঝতে পারলাম? আর কি, সমান। বুঝতে পারলাম? এই যে বাহুটা, সেটা সমান্তরাল তো হবে এর সঙ্গে, এই বাহুটা এর সঙ্গে সমান্তরাল হবে, আর সমান্তরাল হওয়ার পাশাপাশি কি হবে, সমানও হবে। বুঝতে পেরেছি? একেবারে বর্গক্ষেত্রের মতনই, সরি বর্গক্ষেত্র বলছি, একেবারে আয়তক্ষেত্রের মতনই, ঠিক আছে, মানে টেরা আয়তক্ষেত্র। কিন্তু পার্থক্য কোথায়, আমার আয়তক্ষেত্র কিন্তু সবটি বাহু কি ছিল, সবটি কোণ 90 ডিগ্রি ছিল, কিন্তু এখানে একটাও কোণ 90 ডিগ্রি হবে না, এটা কিন্তু 90 ডিগ্রি না। এটাও ঠিক তেমনি ভাবে 90 ডিগ্রির না, এটাও 90 ডিগ্রির না, এটাও 90 ডিগ্রির না। বুঝতে পারলাম? এটাই হচ্ছে আমার পার্থক্য। এবার যদি বলে পরিসীমা কিভাবে করব, তাহলে সেম, আমরা আয়তক্ষেত্রের সময় কি বলতাম, এটাকে এল বলতাম, আর এটাকে কি বলতাম, বি বলতাম, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু লম্ব আর দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু হয় না, তাই এই যে এলটাকে আমরা এখানে কি বলবো, এ বলবো, আর এই বাহুটাকে আমরা বলবো হচ্ছে কি বি। তাহলে এটা হবে আমার বি, আর এটা হবে কি আমার এ। বুঝতে পেরেছি? তাহলে সবটি যদি আমি যোগ করি, তাহলে পরিসীমা অর্থাৎ পি যেটা, সেটা কি হবে, এ, তারপর হচ্ছে বি প্লাস কি সি, তারপর হচ্ছে ডি, সরি ডি বলছি, সরি, এ, আর একটা কি, আবার একটা এ থাকবে, তাহলে এ, আর একটা কি থাকবে, বি থাকবে। এবার দুটা কি হয়ে গেল, দুটা এ হয়ে গেল আর দুটা বি হয়ে গেল। এবার যদি আমি কমন নিই, তাহলে কি হলো, বি কমন নিয়ে নিলাম, তাহলে এ প্লাস বি, এটা হয়ে গেল কি আমার পরিসীমার সূত্র। বুঝতে পারলাম? দেখো এটাই আমি এখানে অলরেডি লিখে দিয়েছি, যেখানে এ হচ্ছে, এ এবং বি হলো একটা সন্নিহিত বাহু, মানে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য। বুঝতে পেরেছি? মনে থাকবে? এবার যদি আমি কি বের করি, ক্ষেত্রফল বের করি, কি বের করি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, এ দিয়ে প্রকাশ করি আমরা ক্ষেত্রফলকে। এবার এ কিভাবে প্রকাশ করব, যেমন আয়তক্ষেত্রের সময় কি করতাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতাম, এল ইন্টু বি করতাম। এখানে এল মানে কি এ, আর বি মানে কি প্রস্থ মানে বি, তাহলে এ ইন্টু বি, এটা হয়ে গেল কি আমার
বেস ইন্টু হাইট যেটা, এটা হয়ে গেল কি বি ইন্টু এইচ। বুঝতে পারলাম? সরি, ভুল করলাম। আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর যেহেতু কর্ণের দৈর্ঘ্য আঁকার পরে ডবল করতে হবে, তাই 2 আর 2 2 কেটে যাবে, তাহলে কি বি ইন্টু এইচ, তাই তো? এবার এই যে বি ইন্টু যে এইচটা আসলো, তাই আমার কি হবে, প্যারালেলোগ্রামের ক্ষেত্রেও ক্ষেত্রফল। এবার এখানে এইচ কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছি না। যেমন যদি এটা একটা বর্গক্ষেত্র হতো, তাহলে এই যে প্রস্থ যেটা, এটা কিন্তু আমার এইচ হতো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার এইচ এক্সট্রা করে টানতে হবে, মানে আমার এখানে এইচ দেওয়া নাই। তাহলে ধরলাম এখান থেকে এইটুকু যে দাগ দিব, এটাই হবে কি আমার এইচ বা উচ্চতা, ঠিক আছে? তাহলে এর সূত্র কি হবে, এইচ ইন্টু কি বেস, মানে এই যে পুরো বেস, ঠিক আছে? এটা হয়ে গেল আমার ক্ষেত্রফলের সূত্র। কিসের? সামান্তরিকের। বুঝতে পেরেছি? এবার হচ্ছে রম্বুস। কি এবার হচ্ছে রম্বুস। রম্বুস দেখে বুঝতে পারছো তুমি, আয়তক্ষেত্র শিখলাম একটা, একটা কি শিখলাম, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি হয়, প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়, তাই না? প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। এবার প্রত্যেকটা বাহু যখন সমান হবে, এটাকে যদি আমি কি করে দিই, টেরা করে দিই, কি করে দিই, বর্গক্ষেত্রকে যদি টেরা করে দিই, তাহলে দেখো এটা চলে আসবে, কি চলে আসবে, রম্বস চলে আসবে। তাহলে আমি কি বলতে পারি, রম্বস মানে হচ্ছে কি টেরা টেরা বর্গ ক্ষেত্র। বুঝতে পারলাম? এবার এখানেও তাহলে কি হবে, চারটি বাহু সমান, তাহলে এখানেও চারটি বাহু কি হবে, সমান। এটাও এ, এটাও এ, এটাও এ, আর এটাও এ। এবং কর্ণগুলি একে অপরের 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। এবার বর্গক্ষেত্র কি ছিল, প্রত্যেকটা কোণ 90 করে ছিল, কিন্তু এখানে একটাও কোণ কি 90 করে হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, এখানে কি হবে বলতো, এখানে হবে যে এই যে কর্ণ যেগুলো, এই কর্ণগুলো কিন্তু একে অপরের সঙ্গে যে মিক্স হবে, সেটা হবে 90 ডিগ্রিতে। বুঝতে পারলাম? দেখো সোজাসুজি মিলিত হচ্ছে কি হচ্ছে না, একে দেখে বুঝতে পারবা। তাহলে সবটি হবে কি 90 ডিগ্রি করে। বুঝতে পারলাম? মানে কর্ণগুলো একে অপরকে যে সমদ্বিখণ্ডিত করে, মানে কি সময় দুজনকে, যে দুটা যে কর্ণ হলো, এই দুটা কর্ণ একে অপরকে সমান ভাবে বিভক্ত করে, সমান ভাগে বিভক্ত করে। মানে এই যে কর্ণটা আছে, এই কর্ণটাকে কিন্তু এই যে উপরে যে কর্ণটা আছে, সেটা কি করছে, সমান ভাবে ভাগ করছে, মানে এইটুকু যতটা হবে এটাও কিন্তু সমান হবে। বুঝতে পারলাম? আর কি, তার পাশাপাশি 90 ডিগ্রির কোণও হবে। বুঝতে পারলাম? 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক তেমনি ভাবে এই কর্ণটাকে, এই কর্ণটাও কিন্তু সমান ভাগে ভাগ করবে, এটা আর এটা সমান হবে। বুঝতে পেরেছি? এবার বলছে যদি আমি এর পরিসীমা বের করি, তাহলে যেহেতু সবটি বাহু সমান, তাহলে এ এ এ আর এ, তাহলে পি এর মান কি হবে, 4a হবে কি হবে না, তাই না? দেখো ওটাই আমি এখানে লিখে দিয়েছি। তাহলে পরিসীমা কি হচ্ছে, যেমন বর্গক্ষেত্র তেমনই সেম এখানেও। বুঝতে পেরেছি? এবার আমরা কি জানি, ক্ষেত্রফল বের করতে গেলে, অর্থাৎ এ বের করতে গেলে কি করতে হয়, হাফ ইন্টু হাইট ইন্টু বেস। এবার এখানে হাইট কোনটা হবে, দেখো এখানে যদি আমি হাইট বলি, এখানে হাইট হবে হচ্ছে তোমার এই যে এটা যে পুরোটা আছে কি না, এটাই হবে কি আমার হাইট। বুঝতে পারলাম? এটাই হবে কি আমার হাইট। আর বেস কোনটা হবে, এখানে বেস কিন্তু হবে হচ্ছে এটা হবে বেস। বুঝতে পারলাম? তখন এখানে হাইটের জায়গাতে আমি কি লিখবো, কর্ণকে আমরা কি বলি, ডি বলি। এবার কর্ণ, একটা কর্ণকে আমরা D1 বলবো, আর একটা কর্ণকে কি বলবো, D2 বলবো। তাহলে আমার এরিয়ার মান কি পেয়ে গেলাম, হাফ ইন্টু ডি ইন্টু ডি D1 ইন্টু D2। বুঝতে পারলাম? এটাই দেখো এখানে লিখে দিয়েছি, যে এরিয়া কিভাবে বেরাবে, হাফ ইন্টু D1 ইন্টু D2। এবার এটা মাথায় রাখবো কিভাবে, মাথায় রাখবো এইভাবে যে রম্বুস হচ্ছে সমকোণী ত্রিভুজের মতো। তাহলে সমকোণী ত্রিভুজের মতোই মাথায় রাখবো।
যে সমকোণী ত্রিভুজে কি হয়, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করতে হয়। এখানে কিন্তু কি করতে হবে, দৈর্ঘ্য আর উচ্চতা জায়গাতে D1 আর D2 মানে যে কর্ণ দুটো আঁকলাম, মানে এই যে কর্ণটা আর এই কর্ণটা, এটার গুণফল করতে হবে। বুঝতে পেরেছি? মনে থাকবে? এবার তারপরে চলো, এবার লাস্ট হচ্ছে ট্র্যাপিজিয়াম। এবার ট্র্যাপিজিয়াম কোনটা? ট্র্যাপিজিয়াম যেটা, ট্র্যাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এ আর বি সমান্তরাল, মানে বুঝতে পারলাম? যেমন দেখো, এই যে বাহুটা আছে, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে কি, দূরত্ব সব জায়গাতেই সমান, অর্থাৎ সমান্তরাল। যদি এখান থেকে এতটা আমি দেখি, যা ডিস্টেন্স পাবো এখান থেকে এতটাও কিন্তু সেম ডিস্টেন্স পাবো। বুঝতে পারলাম? তার মানে যাদের কি দূরত্বটা সেম, তাহলে এই দুটা হচ্ছে কি এক জোড়া। এটাকে ধরলাম এ, এটা ধরলাম কি বি, হয়েছে? এবার এই যে বাহুটা আছে আর যে এই বাহুটা আছে, এই বাহু কিন্তু সমান্তরালও না আর সমান সাইজেরও না। বুঝতে পারলাম? এবার যদি আমি এর পরিসীমা বের করি, তাহলে কিভাবে করবো? চারটি বাহুর যোগফল। তাহলে পরিসীমা বের করতে গেলে কি করতে হবে? চারটি বাহুর যোগফল। তাহলে এটা ধরলাম হচ্ছে কি সি, আর এটা ধরলাম হচ্ছে ডি। তাহলে চারটি বাহু যোগ করতে হবে। কিভাবে যোগ করবো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। মনে থাকলো? সিম্পল ব্যাপার এটা, যেহেতু যোগ করতে হবে চারটাই। এবার তারপর হচ্ছে যদি আমি কি বের করি, ক্ষেত্রফল বের করি। এবার ক্ষেত্রফল কিভাবে বের করবো? এবার ক্ষেত্রফল বের করা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং। আমি ধরো এখানে একটা যদি দাগ দিয়ে দিলাম, এটা হয়ে গেল কি আমার উচ্চতা, হাইট। ঠিক আছে? এবার ধরো আমি এখানে আরেকটা উচ্চতা দিয়ে দিলাম, হাইট হলো। এবার যদি তুমি একটা জিনিস লক্ষ্য করে থাকো, তাহলে দেখবা এটা একটা কি তৈরি হলো, একটা আয়তক্ষেত্র তৈরি হলো, কি হলো না, একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। তাহলে আমি চাইলে এই আয়তক্ষেত্রের এরিয়া বের করতে পারবো। তাহলে এর এরিয়া কত হবে? এর এরিয়া হবে হচ্ছে তোমার লম্ব, যেটা হচ্ছে কি এইচ, আর ভূমি যেটা হচ্ছে কি বি, আর না হলে এ, আর না হলে বি, কারণ এখানে এ বলছি, সরি, আর কি এ, যেহেতু এখান থেকে এইটুকুরা যা সাইজ হবে, এই এ এর সাইজটাও সেম হবে। তাহলে এটা হচ্ছে লম্ব, লম্বর সঙ্গে গুণ করলাম হচ্ছে ভূমি, মানে এই ভূমিটা হচ্ছে কি এ। তাহলে হাইট ইন্টু এ, এটা হয়ে গেল কিসের, যে আয়তক্ষেত্র আমি পেলাম এইটুকুর মধ্যে, সেই আয়তক্ষেত্র হয়ে গেল কি আমার এরিয়া বা ক্ষেত্রফল। বুঝতে পারলাম? এবার এক্সট্রা যে এটা হচ্ছে একটা থাকলো, আর এটা একটা এক্সট্রা থাকলো, এই দুটা কি, এই দুটা হচ্ছে এক একটা ত্রিভুজ, তাই তো? এই দুটা কিন্তু আমি চাইলে আবার এক্সট্রা করে বের করতে হবে আমাকে। একবার এখানে সমকোণী ত্রিভুজ, এটা এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের যদি আমি এরিয়া বের করি, তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটুকু সাইজ লাগবে এক্সট্রা করে, আর এদিকে এইটুকু সাইজ লাগবে এক্সট্রা করে। ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স, আর এটা হবে কি এক্স, এটা হবে এক্স, এখানে এক্স। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে হাফ ইন্টু এইচ গুণিত এক্স। এবার দুটো যখন যুক্ত করব তখন কি হবে? তখন হাফ এইচ কমন চলে আসবে, আর এক্স প্লাস এক্স মানে 2x। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে এই 2x যেটা, সেটা তো আসলে আমার এইটুকু আর এইটুকুর যোগফল, তাই তো? তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে দুটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি লিখতে পারি কি, যে হাফ ইন্টু উচ্চতা তো দুবারই সেম। এবার হচ্ছে বি এর থেকে যদি আমি এ বাদ দিয়ে দিই, দেখো বি হচ্ছে কোনটা, এই পুরোটা বি, আর এইটুকুটা হচ্ছে কি এ। যদি মাইনাস করে দিই, তাহলে তোমার পড়ে থাকবে না এইটুকু আর এইটুকুর যোগফলটা। বুঝতে পারলাম? যেটা আমি এক্স ধরেছিলাম, এটারই তো মান হচ্ছে 2x। 2x এর মান কি b-1। বুঝতে পেরেছি? তাহলে এটাই আসলে হচ্ছে 2x। বুঝতে পেরেছি? এবার আমি যে আয়তক্ষেত্রটা বের করেছিলাম, ওর এরিয়াটাকেও এক্সট্রা করে যুক্ত করে দেবো। তাহলে h ইন্টু a। এবার কি আসছে, কমন চলে আসবে হচ্ছে h, আর
পরে থাকবে হচ্ছে এখানে এ, আর এখানে হাফ ইন্টু বি মাইনাস এ, তাই তো? এবার এবার কি লিখবো আমি? এবার লিখবো হচ্ছে এখানে এইচ থাকলো, এবার ভিতরে কি 2, তাহলে এখানে 2a প্লাস বি আর প্লাস মাইনাস মাইনাস এ। এবার এটা কি লিখতে পারি? এইচ ব্র্যাকেটের মধ্যে দুটা এ থেকে একটা এ বাদ, মানে এ প্লাস বি বাই 2, তাই তো? পারবো তো? আর এটা হয়ে গেল কি আমার ক্ষেত্রফলের সূত্র, বুঝতে পারলাম? এবার আমাকে কিন্তু এত যে ভেজাল করলাম, এটা কিন্তু আমাকে মাথায় রাখার কোনো দরকার নাই, এইগুলো ভুলে গেলেও চলবে। আমি ডাইরেক্ট লিখতে পারি, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এইচ গুণফল এ প্লাস বি এর যোগফল, যেটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাই। এবার আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে 2 দিয়ে ভাগ করতে হবে মানে কি হাফ, এই হাফটাই আমি বের করে নিলাম বাইরে, ঠিক আছে, গুণিত এ প্লাস বিটা থাকলো, আর এইচ। পারি কি পারি না? এটাও তো একটা পারি। এবার এটা মুখস্থ কিভাবে করব? এটা মুখস্থ করবে এইভাবে, দেখো আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি তো এখানে, সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ মানে কি আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তাহলে হাফ ইন্টু উচ্চতা লিখে দিলাম। এবার যেটা ভূমি, ভূমিটা কি, ভূমিটাই তো পুরোটা ভূমি, তাই না? এই পুরোটাই, আর এটা এক্সট্রা করে এই দুটার যোগফল আমি লিখে দেবো, বুঝতে পারলাম? যেহেতু আমাকে ভূমিটা তো বের করতে হবেই, আর এই যে আয়তক্ষেত্রটা হচ্ছে ওটারও ক্ষেত্রফল লাগবে যেহেতু, সেই জন্য। তাহলে এ প্লাস বি, তাহলে ডাইরেক্ট লিখতে পারবো হাফ ইন্টু এইচ এ প্লাস বি, হয়ে গেল কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, মনে থাকবে? এবার তারপরে চলো, এবার হচ্ছে সুষম বহুভুজ বা রেগুলার পলিগন। এবার বহুভুজ কাকে বলে? বহুভুজ মানে কি যার একের বেশি বাহু থাকে। ত্রিভুজ এক ধরনের বহুভুজ, চতুর্ভুজ হচ্ছে এক ধরনের বহুভুজ, এবার পঞ্চভুজ হচ্ছে এক ধরনের বহুভুজ, তবে ষষ্ঠভুজ হচ্ছে এক ধরনের বহুভুজ। এগুলোকে বলছি কি আমি বহুভুজ, কারণ যার কি অনেকগুলো বাহু থাকে তাকে হচ্ছে বহুভুজ বলি, বুঝতে পারলাম? এবার একটি সুষম, কি বলছে, একটি সুষম বহুভুজের সমস্ত বাহু এবং সমস্ত অভ্যন্তরীণ কি কোণ হয় সমান। তাহলে বহুভুজের সমস্ত বাহু, যতগুলো বাহু থাকবে আর যতগুলো ভিতরের যে কোণগুলো থাকবে সেগুলো হবে কি সমান। তাহলে এবার কি বলেছি, সুষম, যেটা মাথায় রাখতে হবে কি সুষম, সুষম মানে কি সমান, তাহলে সুষম বহুভুজ যেটা, সেটা হবে কি ভিতরের কোণ, ধরে নাও একটা আমি এটা কি আঁকলাম 1 2 3 4 5 পঞ্চভুজ, এই পঞ্চভুজের এই বাহুটা যত বড়, এটাও তত, এটাও এটাও এটাও, সবটি বাহু কি হবে সমান হবে, যদি এটা সুষম বহুভুজ হয় তাহলে সবটি বাহু কি হবে সমান হবে। এবার এর ভিতরের কোণ, অর্থাৎ এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা, মানে ভিতরের কোণ মানে বুঝতে পারলাম, অভ্যন্তরীণ কোণ যেটা, জায়গা ভিতরের কোণগুলো বলবো, ভিতরের কোণ, সেই কোণগুলো হবে কি সমান হবে। আর একটা বাইরেও কোণ হয় এটা, যেমন এটাও বাইরের কোণ, তাহলে অভ্যন্তরীণ কোণ, বহিঃকোণ না, বহিঃকোণ হচ্ছে এটা, আর অভ্যন্তরীণ কোণ হচ্ছে এটা। এই অভ্যন্তরীণ কোণগুলো হবে সবটির সমান, বুঝতে পেরেছি? এবার সুষম বহুভুজের পরিসীমা আমি কিভাবে বের করব? পরিসীমা হচ্ছে বের করব আমি n গুণিত s দিয়ে, যেখানে n হচ্ছে কি বাহুর সংখ্যা, n মানে কি, n মানে হচ্ছে বাহুর সংখ্যা, বুঝতে পারলাম? যে এখানে কটা বাহু আছে, 5টা বাহু আছে কি আছে না, তাহলে এখানে 5টা বাহু, তার মানে এখানে n সমান সমান কত, সমান সমান 5, বুঝতে পেরেছি? যদি 4টা বাহু থাকে তাহলে n সমান সমান হবে 4, 6টা বাহু থাকে তাহলে n সমান সমান হবে 6, বুঝতে পেরেছি? এবার s হলো বাহুর দৈর্ঘ্য। এবার s মানে কি, s মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এই যে এখান থেকে এতটা যে বাহু আছে কিনা, এই বাহুটার দৈর্ঘ্য কত, ধরো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি করে, তাহলে এই 10 সেমিটাই হয়ে যাবে কি আমার s, বুঝতে পারলাম? এবার তাহলে আমি এর ক্ষেত্রফল কিভাবে বের করতে পারবো? n মানে হচ্ছে কত 5, আর s মানে হচ্ছে 10, গুণ করে দেবো, তাহলে 5 10
50 হয়ে গেল কি আমার পরিসীমা। বুঝতে পারলাম? কারণ যেহেতু সবটাই সমান, তাহলে সবটাই যোগ করব তো আমার হয়ে যাবে না, যতটা বাহু অত দিয়ে গুণ করলে ডাইরেক্ট পেয়ে যাবো আমি। বুঝতে পারলাম? এবার তারপরে অন্তস্থ কোণগুলির সমষ্টি। এবার সুষম বহুভুজের ক্ষেত্রে একটা কোশ্চেন আছে যে অন্তস্থ কোণগুলোর সমষ্টি। এবার অন্তস্থ কোণগুলোর সমষ্টি মানে কি? এই যে ভিতরে যে কোণ পেলাম, 5টা যে কোণ পেলাম, বা সুষম বহুভুজ মানে যদি ষষ্ঠভুজ হয় তাহলে 6টা কোণ পাবো। ঠিক আছে? এই যে ভিতরে যে অভ্যন্তরীণ যে কোণগুলো পেলাম, এই সবটি কোণের যোগফল যেটা, সেটাকে বলে কি আমি অভ্যন্তরীণ কোণের সমষ্টি। সেটা কিভাবে করব? সেটা একটা সূত্র আছে, 180 দিয়ে গুণ করতে হবে, আর যে বাহুর সংখ্যা থাকবে সেই বাহুর সংখ্যাকে -2 করতে হবে। বুঝতে পারলাম? তাহলে কিভাবে পাবো দেখো, এখানে সমষ্টি কত হবে? অভ্যন্তরীণ কোণের সমষ্টি হবে 180 গুণিত n মানে কত, 5টা বাহু যেহেতু, 5 থেকে 2 বাদ কত, 3, তাহলে কত হবে 300, 3 আর 24, তার মানে 540 ডিগ্রি। বুঝতে পারলাম? এটা হচ্ছে অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি। ঠিক আছে? এবার আমি অভ্যন্তরীণ কোণগুলোর যখন সমষ্টি পেয়ে গেলাম, এবার যদি আমাকে বলে যে এক একটা কোণের দৈর্ঘ্য কত, এক একটা কোণের মান কত, তাহলে একটা কোণের মান কিভাবে পাবো? কটা বাহু, কটা কোণ ছিল আমার? কোণ ছিল হচ্ছে 1 2 3 4 5, তাই তো? তাহলে আমি একে যদি 5 দিয়ে ভাগ করে দিই কি না, তাহলে আমি এক একটা কোণের মান পেয়ে যাব। ঠিক আছে? তাহলে কত হবে? 5 একে 5, আর 5 এ 8 এ 40, 108 ডিগ্রি করে। বুঝতে পারলাম? এবার সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। কি ক্ষেত্রফল বের করছি আমি, ক্ষেত্রফল কিভাবে বের করব? ধরো ষড়ভুজ মানে, বুঝতে পারলাম, ষড়ভুজ মানে হচ্ছে যেটা ষষ্ঠভুজ, যেটা এটা আমি যেটা এঁকেছিলাম এটা কি ছিল, পঞ্চভুজ। এবার ষষ্ঠভুজ কেমন হবে? যার 6টা বাহু। ষষ্ঠভুজ হচ্ছে যার 6টা বাহু, তাই তো? এরকম। এবার এর কি হবে, এরিয়া আমি কিভাবে বের করতে পারবো? একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমি ষড়ভুজ বলছি, ষড়ভুজ মানে হচ্ছে এরকম করে 6টা সমবাহু ত্রিভুজকে যুক্ত করেই কিন্তু আমার ষড়ভুজ তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? √3/4 a স্কয়ার। এখানে এ কোনটা? এ হচ্ছে এই যে বাহুটার বাইরের বাহু, এই ভিতরের বাহুটাও কিন্তু সেম হবে, এই বাহুটা। এবার এটারই কি, এখানে 6টা থাকে, কটা থাকে? 6টা থাকে। তাহলে একেই জাস্ট 6 দিয়ে গুণ করে দিতে হবে। কি করে দিতে হবে? 6 দিয়ে গুণ করে দিতে হবে। এবার দেখো 4 দিয়ে কেটে যাবে, তাহলে 2 কে 2, 2 দুগুণে 4, আর এখানে 3, তাহলে আসলো কি 3√3/2 a স্কয়ার। এটা হয়ে গেল কি আমার ষড়ভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম। বুঝতে পারলাম? শুধু এটাই মাথায় রাখতে হবে যে ষড়ভুজ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের 6টা সমবাহু ত্রিভুজের সমষ্টি। বুঝতে পারলাম? তাহলে এটা আমি সূত্র মাথায় রাখার কোনো দরকার নাই। এখানে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ষড়ভুজ মানে হচ্ছে কি 6টা সমবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছি? এবার তারপরে চলো, আর এখানে দেখো যেটা এ ছিল সেটা তো আসলে এস না, বাহুর দৈর্ঘ্য যেহেতু। এবার তারপরে, এবার দেখো, এবার আমরা কি জানবো? এবার জানবো হচ্ছে যে সার্কেল বা কি বৃত্ত। সার্কেল বা বৃত্ত। এবার বৃত্ত কিন্তু 2D মেনসুরেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? তাই জন্য এখানে স্টার মার্ক করলাম, সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকেই আসে যে কোনো পরীক্ষাতে। এবার সার্কেল, সার্কেল আমরা কিভাবে তৈরি করি আগে স্যার দেখে নিই। মিডিলে একটা কেন্দ্র থাকে, যেটাকে আমরা কি বলি, সেন্টার বা কি কেন্দ্র, কেন্দ্রবিন্দু। এবার এই কেন্দ্রবিন্দুতে আমি কি লাগাবো? একটা কাটা কম্পাস লাগাবো। ঠিক আছে? এবার এই কাটা কম্পাসটা মাথা থাকবে উপরে, আর এদিকে হবে, কাটা কম্পাস বলছে রুল কম্পাস, এদিকে থাকবে হচ্ছে একটা রুল, সেই রুলটা বসবে এখানে। এবার এটাকে আমি পুরো ঘুরিয়ে দেবো, এখান থেকে শুরু করে পুরো যখন ঘুরিয়ে এখানে চলে আসবো আবার, তখন হয়ে যাবে কি আমার একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এবার যখন আমি এই যে এটা
আঁকলাম, তখন তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে যে কম্পাসটা আমি যে বসালাম সেই কম্পাসটার কতটার দৈর্ঘ্য আমি দূরত্ব বানিয়েছিলাম হচ্ছে এতটা। এটা হয়ে যাবে কি আমার রেডিয়াস, মানে হচ্ছে আর, যাকে আমরা কি বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি। কি বলতে পারি? ব্যাসার্ধ। বুঝতে পারলাম? এবার ব্যাসার্ধ তুমি যেই জায়গাতেই টানবা সেই জায়গাতেই কিন্তু সমান হবে। এখানেও কিন্তু ব্যাসার্ধ সমানই হবে। তারপর এখানে যদি তুমি দাগ টানো এটাও কিন্তু সমান হবে। ঠিক আছে, যেখানে টানো সেটা সমানই হবে। বুঝতে পারলাম? এবার যদি ব্যাসার্ধ পর পর দুদিকে টেনে দিই, এদিকে একটা ব্যাসার্ধ টানলাম কি না, এটা হচ্ছে ব্যাসার্ধ, আবার এটাও তো ব্যাসার্ধ। এবার এই দুটো ব্যাসার্ধকে যুক্ত করলে দেখো একটা সরল রেখা তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? একটা সরল রেখা। এটা একটা কি হলো? সরল রেখা তৈরি হয়ে গেল না কেন্দ্রের মধ্যে। এটা হয়ে যাবে কি, দুটা ব্যাসার্ধ যেহেতু তাই ব্যাস। বুঝতে পারলাম? মানে এখানে কিভাবে এসছে, এই পুরোটাকে যখন আমি বলবো কি, পুরোটাকে বলবো হচ্ছে ব্যাস বা ডায়ামিটার। ডায়ামিটার বা কি, ব্যাস। আর এই ব্যাসেরই এটা হচ্ছে অর্ধেক, তাই এটা হয়ে যাবে কি, ব্যাসার্ধ। বুঝতে পারলাম? মনে থাকবে? এবার পরিসীমা কোনটা? যতটা কলমের কালি আমার শেষ হলো একটা বৃত্ত আঁকতে, এই পুরোটা ঘোরাতে, সেটাই হবে কি আমার পরিসীমা। তাই তো? এবার চলো সব এক সাইড থেকে দেখে নিই। যেটাকে বললাম ব্যাস, ব্যাসকে আমরা ইংলিশে কি বলি? ডায়ামিটার বলি। কি বলি? ডায়ামিটার। যেটাকে আমি ডি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে। এবার একটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ যেটা, ব্যাসার্ধকে আমরা কি বলি? ব্যাসার্ধকে বলি হচ্ছে আমরা রেডিয়াস বলি। আর রেডিয়াসকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। আর একটু আগে বললাম যে ব্যাসকেই অর্ধেক করে ব্যাসার্ধ হয়। তাহলে ব্যাস মানে কি? ডবল ব্যাসার্ধ। ব্যাস মানে আসলে কি? ডবল ব্যাসার্ধ, মানে 2r। মনে থাকবে? তাহলে ডি সমান সমান 2r। এবার হচ্ছে যদি আমি বের করি পরিধি, তাহলে পরিধি কি বললাম? যে বৃত্তটা আঁকতে যতটা কলমের কালি শেষ হচ্ছে। এবার এটা যদি মাথায় রাখতে চাই, একটা জিনিস লক্ষ্য করতে হবে। ধরো একটা আমি বৃত্ত আঁকছি। ঠিক আছে, একটা বৃত্ত আঁকলাম। এবার বৃত্তটা আঁকার জন্য ধরো কি যে আমি একটা এরকম স্কেল বসালাম। ঠিক আছে, এই দৈর্ঘ্য পর্যন্ত। এবার এই জায়গাটাতে আমি কিন্তু একটা কলম লাগিয়ে দিলাম। ঠিক আছে, আর এটাকে ফিক্স করে দিলাম সেন্টারে, এটাকে ফিক্স করে দিলাম, এই সাইডটা কাঁটা দিয়ে ঠুকে দিলাম। এবার যখন আমি এই স্কেলটাকে ঘুরাবো, পুরো এখান থেকে শুরু করে যখন এই পুরোটা ঘুরাবো, তখনই তো আমার বৃত্ত তৈরি হবে কি না। আর যতটা কলমের কালি শেষ হবে সেটাই হয়ে যাবে আমার পরিসীমা। তাই তো? এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে এইটুকুটা কি, এখান থেকে এইটুকুটা হচ্ছে কি ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের মান কত? আর। ব্যাসার্ধের মান হচ্ছে আর। তাই তো? তার মানে এই আরটাকে যদি আমি ঘুরিয়ে দিই কত, 180 ডিগ্রি ঘুরাই, না কত ঘুরাবো? দেখো একটা জিনিস মাথায় রাখো, এখান থেকে এইটুকুটা হচ্ছে আর। ঠিক আছে। এবার যদি এটা পুরোটা ঘুরে এতটা আসে, তাহলে কি হবে? একটা সরল, একটা অর্ধবৃত্ত তৈরি হবে, বৃত্তের অর্ধেক। এই যে এবার এখানে কোণ কত কোণ হবে? এটা 180 ডিগ্রি। সরল কোণ মানে কি 180 ডিগ্রি, যেহেতু আমরা জানি। এবার পুরোটা ঘোরাচ্ছি, একটা পুরো বৃত্ত ঘোরাচ্ছি, তার মানে কত? 360 ডিগ্রি। তাই তো? তার মানে 180 ডিগ্রি ডবল। তাই তো? এবার মাথায় রাখবা 180 ডিগ্রি যেটা, এই 180 ডিগ্রি ডবল ঘোরাতে হবে আমাকে। 180 ডিগ্রি ডবল অর্থাৎ 360 ডিগ্রি। তাই ঘোরাতে হবে এই যে আর, যে বাহুটা, এই যে দাগটা দিচ্ছি যেই স্কেলটা দিয়ে, এই স্কেলটাকে ঘোরাতে হবে। তাহলে ওটাই হচ্ছে কি আর। তাই তো? এটাই আমার কি তৈরি হবে? পরিসীমা তৈরি হবে। পরিসীমা মানে কি? পি দিয়ে বলি আমরা, পেরিমিটার। এবার একটা জিনিস মাথায় রাখবা, 180 মানে হচ্ছে কি পাই। 180 মানে হচ্ছে কি পাই। তাহলে আমি এই 180 জায়গাতে লিখতে পারি না পাই। তাহলে 2 পাই আর সমান সমান কি হয়ে গেল আমার? পেরিমিটার। বুঝতে পারলাম? তাহলে পেরিমিটারের সূত্র কিভাবে আসছে? তাহলে একটা বৃত্তের পেরিমিটার তৈরি, পেরিমিটার আকার সূত্র হচ্ছে 2 পাই আর। বুঝতে পেরেছি? এবার এটাই দেখো এখানে লেখা আছে।
তাহলে পরিধি বা পেরিমিটার, যাকে আমরা সার্কামফারেন্সও বলি, কি বলি? সার্কামফারেন্সও বলি, পরিধি। আর এটাই আসলে কি, যেমন আমার ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে যেটাকে আমরা পরিসীমা বলি, ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে যেটাকে আমরা কি বলি? পরিসীমা বলি। বৃত্তের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি? পরিধি বলি। কি বলি? পরিধি বলি। ঠিক আছে, দুটা কিন্তু একই জিনিস, আলাদা জিনিস না। বুঝতে পারলাম? এবার এখানে কিন্তু আমরা চাইলে, যেহেতু পরিধি পরিসীমা যেটা ছিল সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? পেরিমিটার মানে পি দিয়ে প্রকাশ করতাম। কিন্তু পরিধি যেটা হচ্ছে সার্কাম সার্কেল, সেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? সি দিয়ে। ঠিক আছে, ওই জন্য সি সমান সমান কি? 2πr। বুঝতে পারলাম? সি সমান সমান 2πr। এবার আরেকটা জিনিস আমি করতে পারি। কি করতে পারি? 2π যেটা আছে, হ্যাঁ, আর আর যেটা আছে সেটাকে আমি আগে পিছিয়ে করতে পারি। 2r কে আগে লিখলাম, তারপরে আমি পাই দিতে পারি। পারি কি পারি না? একই জিনিস। এবার আমরা 2r মানে আমি একটু আগে বললাম যে ডি এর মান, এই যে ডি সমান সমান 2r, তাহলে এখানে ডি এর মান বসে দিলাম, ডি পাই। তাহলে এটাও কি আমার পরিসীমারই সূত্র পেয়ে যাব, পরিধিরই সূত্র পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার তারপরে যদি আমি বের করি কি? ক্ষেত্রফল। যদি কি বের করি? যদি আমি ক্ষেত্রফল বের করি, তাহলে হবে পাই আর স্কয়ার। এবার এটা দেখো কিভাবে মাথায় রাখবো। আমি একটু আগে যেটা বললাম, কি বললাম? যে একটা স্কেল নিলাম। এবার এই স্কেলটা হচ্ছে, ধরো এখান থেকে এইটুকুটা হচ্ছে কত? আর। এবার এখান থেকে এইটুকুটা হচ্ছে কত? আর। ধরো এটা হচ্ছে কত? আর। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা কি? বড় ক্ষেত্র। যদি দেখে বড় ক্ষেত্র মনে হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে কি? বড় ক্ষেত্র। এবার আমি বলেছিলাম যে পরিসীমা, সরি কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করা মানে কি? পুরোটাতে রং করা। ক্ষেত্রফল মানে কি? পুরোটাতে রং করা। এবার এই পুরোটাতে রং কিভাবে করতে পারবো আমরা? পুরোটাতে রং করতে গেলে আমাকে প্রথমত এই যে স্কেলটা আমি বসিয়েছি, এই স্কেলটাতে আমাকে পুরোটা রং করে দিতে হবে, তাই না? ধরো আমি স্কেলটাতে পুরোটা রং করে দিলাম, তাহলে স্কেলটা পুরোটা রং করতে গেলে আমার এর ক্ষেত্রফলটাই হয়ে গেল আমার এই স্কেলটাকে রং করার ব্যাপারটা। তাহলে স্কেলটা রং করতে গেলে কতটা রং নষ্ট হবে সেটা আমরা কিভাবে করতে পারবো? এর ক্ষেত্রফল। আর এর ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? কোন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে আর, প্রস্থ হচ্ছে আর, সমান সমান কি হয়ে গেল? আর স্কয়ার, তাই তো? এবার এই যে আর স্কয়ারটা আমি পেলাম, এটাকে যদি আমি পুরোটা যদি কি করে দিই, স্কেলটাকে এবার কাগজের মধ্যে ছাটালাম, আর ছাটিয়ে পুরোটা যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে আমার বৃত্তটা পুরো কালারফুল বৃত্ত হবে কি হবে না বলো? তাহলে এই পুরো বৃত্তটাতেই আমার রং হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এবার বৃত্তের ক্ষেত্রফল যে আমি পাচ্ছি, এবার আমাকে কি ফুল ঘোরাতে হবে? যখন আমি পরিসীমা বের করছিলাম, তাহলে আমাকে এখান থেকে শুরু করে পুরো আমাকে বৃত্তটা ঘোরাতে হচ্ছিল। কিন্তু ক্ষেত্রফল যখন বের করবো, তখন কিন্তু আমাকে পুরোটা ঘোরাতে হবে না। কেন? কেন ঘোরাতে হবে না? কারণ দেখো, পুরো কিন্তু কালার করছি, ঠিক আছে? যখন আমি অর্ধেক ঘোরাবো তখন কিন্তু বেশি কালার হবে, ঠিক আছে? সেই জন্য এখানে আমাকে পুরো ঘোরাতে হবে না। এবার পুরো ঘোরাতে হবে না মানে কি? কতটা ঘোরাতে হবে? অর্ধেক। আর অর্ধেক মানে কি? 180 ডিগ্রি। আর 180 মানে হচ্ছে কি? পাই। এবার পাই কতটা? এবার কাই ঘোরাতে হবে? এই যে আর স্কয়ার যেটা, সেটাকে ঘোরাতে হবে। পাই আর স্কয়ার, এটা হয়ে গেল কি আমার তাহলে বৃত্তের এরিয়ার সূত্র বা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। মনে থাকবে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে কি? পাই আর স্কয়ার। ঠিক আছে, যদি এইভাবে মাথায় না রাখতে পারো, তাহলে এইভাবে মাথায় রাখবা যে আমরা কি জানি? ক্ষেত্রফল সবসময় কি হয়? বর্গতে হয়। ক্ষেত্রফল সবসময় কিসে হয়? বর্গতে হয়। তাহলে বর্গ মানে হচ্ছে কি? স্কয়ার। তাহলে কিসের স্কয়ার হবে? বৃত্তের ক্ষেত্রে আর এর স্কয়ার হবে। আর যেহেতু বৃত্ত সবসময় কি মাপতে গেলে পাই পাই এর মান লাগবেই, সেজন্য আমাকে পাই আর স্কয়ারটাই বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবেও আমরা চাইলে সূত্রটাকে মাথায় রাখতে পারি। বুঝতে পেরেছি? এবার অর্ধবৃত্ত। এবার অর্ধবৃত্তটা কি জিনিস? ধরো একটা আমি বৃত্ত আঁকলাম।
একটু আগে যদিও বললাম অর্ধবৃত্তটা কি জিনিস। এটা হচ্ছে কি একটা বৃত্ত। এবার এই বৃত্তটাকে ধরে নাও মিডিলে আমি কি দিলাম, একটা ডায়ামিটার বা কি, যেটাকে আমরা কি বলি, কি বললাম, ব্যাস। এটা হয়ে গেল আমার পুরোটা কি, এখান থেকে এইটুকুটা হয়ে গেল কি আমার ব্যাস, তাই তো। আর ব্যাস সবসময় মাথায় রাখবো কি, ব্যাস বা ডায়ামিটার যেটা সবসময় কেন্দ্রের মধ্যে দিয়ে যায়। তাহলে এখানে আমার কেন্দ্রবিন্দু আছে, ঠিক আছে। এবার ধরে নাও আমি উপর সাইডটাকে দিলাম মিটিয়ে, উপর সাইডটা কি করলাম, পুরোটা মিটিয়ে দিলাম। তাহলে আমার কি পড়ে থাকলো, বৃত্তের অর্ধেকটা পড়ে থাকলো কি থাকলো না। তাহলে বৃত্তের যে অর্ধেকটা পড়ে থাকলো এটাকে আমরা কি বলতে পারি, অর্ধবৃত্ত বলতে পারি। বুঝতে পারলাম। তাহলে অর্ধবৃত্ত কিছুই না, বৃত্তের অর্ধেক। এবার এর পরিসীমা তাহলে কিভাবে বের করবো, এর পরিসীমা, এর পরিসীমা বের করতে গেলে আমাকে প্রথমত যেটা কি ছিল, বৃত্তের পরিসীমা কি ছিল, 2πr ছিল। এর অর্ধেক করতে হবে, মানে 1/2 করতে হবে, আর 2 কেটে যাবে। তাহলে এর পরিসীমা পেয়ে যাবো হচ্ছে πr। কিন্তু যদি এটাই আমি লিখে দিই তাহলে কিন্তু আমার ভুল হবে। কেন ভুল হবে, আমি πr পেলাম কোনটা, শুধু এই যে এইটুকুটা যে আঁকলাম সেইটুকুটা, তাই না। কিন্তু পরিসীমা মানে কি, এটা আঁকতে গেলে আমার যতটা কলমের কালি শেষ হলো, আমার কি শুধু এইটু বৃত্তটা ঘোরাতে কি আমার কলমের কালি শেষ হয়েছে, না তো। এর সঙ্গে সঙ্গে আমার কি করতে হয়েছে, এই যে ডায়ামিটার যেটা এঁকেছি, যেটা ব্যাস আমি এঁকেছি, এই ব্যাসেরও তো আমার একটু এক্সট্রা করে কলমের কালি শেষ হয়েছে কি হয়নি, অবশ্যই হয়েছে। তাহলে এই যে ব্যাস এক্সট্রা করে আমি যুক্ত করলাম, এই ব্যাসটাকেও তো এর সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে প্লাস ব্যাস মানে কি 2r। বুঝতে পারলাম। এবার এখানে চাইলে আমি কমন নিতে পারি, আর নিলাম আমি কমন, তাহলে কি পড়ে থাকলো, π+2। আর এটা হয়ে গেল কি আমার অর্ধবৃত্তের সূত্র, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবো না আমরা, এটা সূত্র মাথায় রাখার কোনো দরকারই নাই। আমরা ডাইরেক্ট মাথায় রাখবো কি, যে বৃত্তের অর্ধেক এইটুকুটা প্লাস একটা ডায়ামিটার বা কি একটা ব্যাস, ঠিক আছে, মানে হচ্ছে 2r। আমি এটাই মুখস্থ করতে বলবো তোমাদেরকে, এক্সট্রা করে কিছু মুখস্থ করার দরকার নাই। শুধু যদি এইটুকুটাই মাথায় রেখে দাও তাহলেই কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছি কি পারিনি। এবার চলো, যদি বলে যে ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফল আমি কিভাবে করব, আমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিভাবে পেয়েছিলাম, পাই আর, যেহেতু ক্ষেত্রফল তাই স্কয়ার করতে হবে আর এর সঙ্গে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে অর্ধবৃত্ত, তাহলে অর্ধেকটা রং করতে হবে, তাহলে এটাকে জাস্ট অর্ধেক করে দিলেই আমি পেয়ে যাব, তাই না। তাহলে এটা হয়ে গেল কি আমার অর্ধবৃত্তের সূত্র। বুঝতে পারলাম। তাহলে a সমান সমান হাফ ইন্টু πr²। বুঝতে পেরেছি। এবার বৃত্তকলা, এবার বৃত্তকলা যাকে আমরা ইংলিশে কি বলি, সেক্টর বলি। এবার ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, কি করলাম, একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এবার এই বৃত্তের মধ্যে যদি আমি এই ডায়ামিটার বরাবর যদি আমি মিটিয়ে দিই তাহলে অর্ধেক হবে, ঠিক আছে। কিন্তু ধরে নাও আমি ডায়ামিটার বরাবর মিটালাম না, আমি মিটাচ্ছি কতটা, ধরো কেন্দ্র, এটা হলো একটা ব্যাসার্ধ, আর একটা ব্যাসার্ধ হচ্ছে ধরো এইটুকুটা। এবার এক্সট্রা যেটুকুটা পেলাম সেইটুকু আমি দিলাম মিটিয়ে, এই পুরোটা ধরো আমি দিলাম মিটিয়ে। এটা কি অর্ধ হবে, অর্ধেকটা বৃত্ত হলো কি, এটা অর্ধেকটা হলো না, অর্ধেকের কম হলো, তাই তো। এবার নিজের মন মতো, এবার এখানে তুমি লক্ষ্য করো একটা কোণ তৈরি হয়েছে, তাই না। ধরলাম এটা থিটা কোণ। নিজের মনে যত ডিগ্রি কোণে আমি দুটা ব্যাসার্ধকে কাটবো, ওর উপর ভিত্তি করে তো আমার পিৎজার মতন তৈরি হবে কি হবে না। ইচ্ছা হলো আমি বেশিও টানতে পারি, এরকমও করতে পারি। মানে এক কথায় পিৎজার মতন বৃত্তকে আমি যতটা কাটবো, যতটা অংশ কাটবো সেটাই হয়ে যাবে কি আমার বৃত্তকলা। বুঝতে পেরেছি। যেমন দেখো কি লেখা আছে, দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ একটি অঞ্চল। তাহলে দুটি ব্যাসার্ধ, এই যে দেখো দুটি ব্যাসার্ধ মানে কি, এই যে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ আর এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ। এই যে বৃত্তের কিছুটা অংশ আছে না, কিছুটা অংশ, বৃত্তের কিছুটা অংশকে আমরা কি বলি, বৃত্তচাপ বলি। বৃত্তের কিছুটা অংশকে কি বলি, বৃত্তচাপ বলি। বুঝতে পারলাম। বৃত্তচাপ একটি অঞ্চল। তাহলে এই যে দুটা ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ মিলিয়ে যেটুকুটা তৈরি হলো সেটা হয়ে গেল কি আমার বৃত্তকলা। বুঝতে পেরেছি। এবার বৃত্তকলার যে এখানে কোণ আমার হতে পারে কি 60 ডিগ্রি হতে পারে, 70 হতে পারে,
75 হতে পারে, 72 হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু কিছু একটা হবে। আমি ধরলাম কত? আমি ধরলাম হচ্ছে থিটা, থিটা ডিগ্রি। কত ধরলাম? থিটা। তাহলে বৃত্তকলার কোণ ধরা হলো থিটা ডিগ্রিতে, ঠিক আছে। এবার যদি আমি চাই যে বৃত্ত চাপের দৈর্ঘ্য বের করবো, কি বের করবো? বৃত্ত চাপের দৈর্ঘ্য। বৃত্ত চাপ মানে কি? আর্ক, ঠিক আছে, লেন্থ অফ দা আর্ক, যাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? এল দিয়ে। তাহলে এই যে বৃত্ত চাপ যেটা, সেটা হচ্ছে কি? এল। তাহলে এখান থেকে এইটুকুটা আমরা কিভাবে করতে পারবো? এটা হচ্ছে কি? একটা বৃত্ত আঁকতে আঁকতে কিছুটা মিটিয়ে দিয়েছি, তাই না? তাহলে ধরো একটা বৃত্তের পরিধি কত হয়? বৃত্তের পরিধি মানে হচ্ছে 2 পাই আর, বুঝতে করলাম একটু আগেই। এবার এরই কতটা অংশ? যদি পুরো বৃত্তটা তৈরি হতো তাহলে কত হতো? 360 ডিগ্রি হতো, কিন্তু এটা 360 হয়নি। 360-এর কতটা? 360-এর মধ্যে জাস্ট থিটা ডিগ্রি, তাহলে উপরে থিটা। বুঝতে পারলাম? এটাই হয়ে গেল কি আমার পুরো বৃত্তের এতটা অংশ, ঠিক আছে। ধরো এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে থিটার জায়গাতে আমি কি লিখবো? 90 লিখবো। এবার এটাকে ভাঙবো, তাহলে 4 দিয়ে 1/4 হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে আমরা বের করতে পারবো বৃত্তের যেটা বৃত্ত চাপের দৈর্ঘ্য, যাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, আর্ক, ঠিক আছে। ওটা এখানে দেখো এল সমান সমান থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, মনে থাকবে? এবার চলো তারপরে, এবার ধরো আমি বের করবো হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। কি বের করবো? বৃত্ত কলার ক্ষেত্রফল বা এরিয়া অফ দা সেক্টর। মানে এবার কি বের করবো? ক্ষেত্রফল বের করবো। আর ক্ষেত্রফল মানে কি? এই যে পুরো অংশটাকে আমি কি করতে হবে? রং করতে হবে, তাই তো। তাহলে পুরো অংশ রং না করে যদি আমি পুরো বৃত্তটাকে রং করতাম, তাহলে কি হতো? আমার ক্ষেত্রফল কি হতো? ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে জানলাম যে পাই আর স্কয়ার। কিন্তু এটা কি? পুরোটা না, কিছুটা অংশ। তাহলে কতটা অংশ? 360 ডিগ্রির মধ্যে কতটা? থিটা অংশ, তার মানে থিটা। বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল কি? আমার বৃত্তকলার ক্ষেত্রফল। বুঝতে পারলাম? এবার যদি বলে, মনে থাকবে তো এটা? এবার যদি তোমাকে বলে কি বের করতে বলে, ধরে নাও এবার বললো আমাকে যে পরিসীমা বের করো বা কি পরিধি বের করো, বৃত্তকলার পরিধি, পরিধি। এবার পরিধি কিভাবে বের করবো? প্রথমত আমি দেখতে পাচ্ছি পরিধি কিভাবে করবে, যতটা কলমে কালি শেষ হচ্ছে ওটাই আমার পরিধি। তাহলে এই যে বৃত্ত চাপটা, এটা একটুখানি বের করতে হবে, আর তারপরে এই যে আর এই দুটো যোগ করতে হবে, তাই না? তাহলে বের করে নি। তাহলে বৃত্তচাপ মানে এল, যেটা কি পেলাম? 2 পাই আর গুণিত থিটা ডিগ্রি অফ 360 প্লাস দুটা কি আর, তাই তো। এবার এখানে দেখো 2 আর কমন চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে? পাই গুণিত থিটা বাই 360 প্লাস 1। এটা হয়ে যাবে কি আমার তাহলে সূত্র। কিন্তু আমরা এটা মাথায় রাখবো না, আমি মাথায় রাখবো কোনটা? জাস্ট এটাই মাথায় রাখবো যে কি বলে বৃত্ত চাপের দৈর্ঘ্য আমরা কিভাবে করতে পারি, সেটাই আমি জাস্ট মাথায় রাখবো। আর তারপরে যদি আমার লাগে কি পরিধি যদি লাগে, তাহলে আমরা যোগ করে বের করতে পারবো, ঠিক আছে। তার মানে এটাই হয়ে গেল আমার যোগ করাটাকে আমি মাথায় রাখবো, যোগ করে বের করে নেবো, ঠিক আছে। বুঝতে পেরেছি কি পারিনি? তাহলে এখানে হয়ে গেল আমার বৃত্ত শেষ। এবার হচ্ছে কি বলয়। বলয় যাকে আমরা কি বলি? রিং বা অ্যানালাস। এবার এটা কি জিনিস? ধরো একটা বৃত্ত আছে, হ্যাঁ। এবার এই বৃত্তের মধ্যে ধরো আমি আরেকটা বৃত্ত আঁকলাম। এবার দেখো কি তৈরি হলো? এইটুকুটা অংশ তৈরি হলো। এটা কি একটা রিং এর মতন তৈরি হলো না? এটাকে আমরা কি বলি? বলয়। এটাকে বলি কি আমরা? বলয়। এবার যদি এটা কাকে বলে তাহলে দেখে নি আগে। দুটি এক কেন্দ্রিক বৃত্তের মধ্যবর্তী অঞ্চল। তাহলে একটা বৃত্ত হচ্ছে এইটা, এর কেন্দ্র হচ্ছে এখানে, আর একটা বাইরের যেটা বৃত্ত সেটারও কেন্দ্র দেখো এখানে। তাহলে একই কেন্দ্রের দুটা বৃত্ত আছে। মধ্যবর্তী যে অঞ্চলটা, সেটাই হচ্ছে কি যার বাইরের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তাহলে আমরা এই কেন্দ্র থেকে যে পুরো বাইরেরটা যেটা, সেটা আমরা ধরি কি বড় হাতের আর, ঠিক আছে। কিন্তু কেন্দ্র থেকে যদি আমি ধরি ছোট যেটা ভিতরেরটা বৃত্ত যেটা, সেটা ধরি হচ্ছে আমরা ছোট হাতের আর, ঠিক আছে। ভিতরের ব্যাসার্ধ হচ্ছে কত? ছোট হাতের আর, আর বাইরের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, ঠিক আছে।
তাহলে এর আমাকে যাই বের করতে বললে পারবো না। যদি আমাকে এর ক্ষেত্রফল বের করতে বলে তাহলে ক্ষেত্রফল কিভাবে পাবো? প্রথমে বড়টার বের করে নেবো। প্রথমে কি এই বড়টার ক্ষেত্রফল বের করব, মানে এই পুরোটা বের করে নেব। ঠিক আছে, ক্ষেত্রফল তাহলে কি হবে? পাই বড় হাতের আর স্কয়ার। ঠিক আছে, এবার বের করব হচ্ছে কি এই যে ভিতরের যে বৃত্তটা সেটার ক্ষেত্রফল বের করব। এবার ভিতরেরটা কি হবে? পাই ছোট হাতের আর স্কয়ার। এবার এই বড় বৃত্তের ক্ষেত্রফলের থেকে যদি আমি ভিতরকার ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা কোনটা পড়ে থাকবে? শুধু এই বাইরের অংশটা পড়ে থাকবে, কি থাকবে না এইটুকু অংশটা। তাহলে জাস্ট এটাকে মাইনাস করে দেবো। এবার মাইনাস করলে কি আসছে? পাই চলে আসছে কমন। এবার আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটা হয়ে গেল কি আমার সূত্র। দেখো এটাই লেখা আছে এখানে। ঠিক আছে, কিন্তু যদি তুমি লক্ষ্য করো এখানে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে যাবে। কি লিখতে পারি? এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এই জায়গাতে আমি লিখতে পারি না যে পাই আর প্লাস ছোট হাতের আর বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এটাও তো আমি সূত্র বলতে পারি। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে পারি এটাও। এবার কথা হচ্ছে কোনটা, যদি বলে পরিসীমা বের করতে বা পরিধি বের করতে, যেটা 90% গ্যারেন্টি আছে যে আসবে না। যদি চলে আসে তাহলে আগে আমি বাইরের পরিধি বের করব, তারপরে ভিতরের পরিধি বের করব আর যোগ করে দেবো। ঠিক আছে, তারপরে চলো এবার এখানে কিন্তু আমার 2D মেনসুরেশনের যেগুলো মেন কনসেপ্ট শেষ হয়ে গেল। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর এরকমই ইংলিশ এবং ম্যাথের কনসেপচুয়াল ভিডিও প্লাস ইংলিশের ভোক্যাব ট্রিকের মাধ্যমে শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভবিষ্যতে যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, আর তার পাশাপাশি এই যে যে ক্লাসটা করালাম এই ক্লাসের যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও সুন্দরভাবে, পিডিএফ যেমন ভাবে আমি লিখেছি আর যা যা লেখা ছিল আগে থেকে সবকিছু সহ পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো আমি। আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা চাইলে জয়েন করতে পারো, সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। আমার টেলিগ্রামের নামও হচ্ছে ইংলিশ কার্মা, যার লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড ডেসক্রিপশনের লিংক থেকে তোমরা চ্যানেলটি জয়েন করে নাও। ঠিক আছে, তাহলে আজকে থাকলো এইটুকুটাই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।